তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হুম। ও, তোমার তো মুখ বাঁধা। দাঁড়াও, খুলে দিচ্ছি। দেখো, পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে, তুমি কেন বুঝতে পারো না আমার ভালোবাসা? ভালোবাসেন, তাই না? হুম, অনেক বেশি। জানো, ফুল দিয়ে ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য। আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, তুমি আপনার এই ইচ্ছেটা মেটাতে আমায় নিয়ে আসছেন, তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসি। যদি অন্য কোনো ইচ্ছে থাকতো, তাহলে কবে ইচ্ছেটা পূরণ করে নিতাম। কিন্তু না, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে এখন কেন এই ইচ্ছে? এখন তুমি আমার বউ, আর আমি তোমার স্বামী। আমার সবকিছুতে তোমার অধিকার আছে, ঠিক তেমনি তোমার সবকিছুতে আমার অধিকার আছে। আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, শুধু ভোগ করতে চাইছেন। কি বললে তুমি? আপনি আমাকে ভোগ করতে চাইছেন। আবার বলো তো। হ্যাঁ, আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটার রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি কান্নাকাটি শুরু করি, ওনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। উনি কোনো পাত্তাই দিলেন না। আমার চোখের পানির কোনো মূল্য নেই। এই প্রথম ওনার ভেতরের জানোয়ারটাকে দেখতে পেলাম। আমি কান্না করছি সারা রাত ধরে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। বদমাইশ কোথাকার! সকাল 8টা বাজে। লোকটা ঘুম থেকে উঠে দেখে আমি কান্না করছি। নীলা, চুপ করো। আর কত? আল্লাহ, এই মেয়ের চোখের পানি কবে শেষ হবে? আর আমার কবে শান্তি হবে? খোদা, একটু তাকাও আমার দিকে। এখন খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল। উফ, এই বউ, রান্না করতে যাও। আহ, তুমি তো আবার রান্না পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করে রান্না শেষ করে আমাকে ডাকতে আসলেন। এই মেয়ে, কি সমস্যা তোমার? এখনো কান্না করতেছো কেন? আমি একদম চুপ হয়ে অবাকের মতো তাকিয়ে রইলাম। আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। চলো, তোমাকে গোসল করে দেব। কি? হ্যাঁ। লুচ্চার সব দেখার ধান্দা, তাই না? মনে করছেন কিচ্ছু বুঝি না, তাই না? কিছু দেখার কি বাকি আছে নাকি? সব দেখে নিছি কালকেই। কুত্তা, বের হ। আমি একা গোসল করতে পারবো। আচ্ছা, করো। গোসল তো করলাম, কিন্তু এখন পরবো কি? উফ! এই, হুম, বলো। আমি কি পরবো? এই নাও, শাড়িটা পরে নাও। কি? শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি এসে পরিয়ে দিই। এই না না, আমি পরে নিব। কোনো রকম শাড়িটা পেঁচে পরে বের হলাম। পূর্ণ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে, আর মিটমিট করে হাসছে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। হঠাৎ আয়নার চোখ পড়ল। হ্যাঁ, আজ সত্যি আমাকে বউ বউ লাগছে। নিজেকে তো বউ বউ লাগছে, কিন্তু জামাই তো আস্ত একটা জানোয়ার। ওহো, জামাই বললে ভুল হবে। জানোয়ারটা একজন ধর্ষক। না জানি কত মেয়ের সাথে এমন আচরণ করছে, কত মেয়ের জীবন নষ্ট করছে। উফ! ভাবতেই গা শিউড়ে ওঠে। কিছু বললেই যেভাবে থাপড়ায়, মনে হয় আগে মানুষের বাড়ি বাড়ি ঢোল বাজাতো। আজব মানুষ, ঢোল আর মানুষের তফাৎ বোঝে না। আর যাই হোক, এর সাথে আর একদিনও থাকা যাবে না। পালাতে হবে যেইভাবেই হোক। মানুষ চেষ্টা করলে সবই পারে, সফল হতে না পারলে সেটা অন্য ব্যাপার। একটা প্ল্যান কর নীলা, নয়তো এই শয়তানটার মায়ের খেতে খেতে জীবন শেষ করবি। শয়তানটা গেল কই? দেখতে হবে। না, বাড়িতে তো নেই। আসলেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শয়তান আসার অপেক্ষা করি। গালে হাত দিয়ে বসে আছি। বড়রা বলতো গালে হাত দিলে জামাই মরে যায়। তাই আমি সেই চিন্তায় আছি, যদি কাজে দেয়। প্রায় 40-50 মিনিট পর আসলো সে। যা করার এখনই করতে হবে। ও আম্মা গো! আরে সোনা, আম্মু বাসায়। এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কয়েকদিন পর জানাবো বিয়ের কথাটা। আরে আমি কি আপনার আম্মুকে ডাকছি নাকি? আমার শরীর খারাপ লাগছে, তাই কষ্টে আম্মাকে ডাকছি। উফ! তা কেমন খারাপ শুনি? আমার মাথা ঘুরছে আর বমি বমি লাগছে। হাঁটতেই পারছি না। বাহ, একদিন আমি বাবা হতে চললাম। বলতে হবে মাইরি, আমার পাওয়ার আছে। কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে আমার। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? মানুষের। ধুর, কিসব বাজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না, এসব প্রেগনেন্সির লক্ষণ।
আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতেই পারছো না, কিভাবে যাবে? আমরা তো হেঁটে যাব না, গাড়ি করে যাব। হ্যাঁ, তা তো অবশ্য ঠিক বলেছো। আচ্ছা, বিকেলে তৈরি থেকো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। বলদ, এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না, এটাও জানে না। বিকেল 4টায় লোকটা আমাকে নিতে আসছে। তুমি রেডি? হ্যাঁ চলেন। আরে আরে, তুমি হেঁটে কোথায় যাও? কেন, নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? চলো। বোকা মেয়ে, হাঁটতে পারে না আবার হাঁটতে আসছে। আমি আছি কিসের জন্য, হ্যাঁ? বলে আমাকে কোলে তুলে নিল, কোলে করেই গাড়িতে নিয়ে বসালো। রওনা দিলাম। লোকটা আগে থেকেই আমাকে বলে রেখেছে আমি যেন রাস্তায় চিল্লাচিল্লি না করি, করলে আমাকে পাবনার রুগী বানিয়ে দিবে, মানে পাগল। আমিও ভালো মেয়ের মতো চুপচাপ বসে আছি। সুযোগ বুঝে কূপ দিতে হবে। আমি মনের সুখে গান গাইছি। শয়তানটা আর চোখে তাকায় আমার দিকে। যেতে যেতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা ফুচকাওয়ালা। শয়তানটা জানে ফুচকা আমার খুব পছন্দ, তাই সে গাড়ি থামালো আর বলল আমি যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না করি। আমিও ভালো মেয়ের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। শয়তানটা তো আর জানে না আমার মাথায় কি চলে। সে চলে যাচ্ছে ফুচকা আনতে। গাড়ির নখ খোলা, এই সুযোগ আমাকে পালাতে হবে। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে দিলাম দৌড়। শয়তানটা দেখতে পাইনি। দৌড়াতে দৌড়াতে মাগরিবের আজান শুনতে পাই। একটু দাঁড়ালাম। আমি কোথায় কিছুই বুঝতে পারছি না। উফ, বাসার কারো ফোন নাম্বার আছে মনেই আসছে না। টেনশনে সব খেয়ে ফেলছি। এত মন ভোলা হলে কিভাবে হবে? এখন আমি কি করব? বাসায় কিভাবে যাব? কিছুই তো চিনি না। এতক্ষণে হয়তো জানোয়ারটা আমাকে খোঁচাখুচি শুরু করে দিয়েছে। আমাকে না পেলে না জানি কি করে। আল্লাহ, এখান থেকে ভাগি আমি। দৌড়াতে দৌড়াতে পেটের নিচে ব্যথা শুরু হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রেল স্টেশনে চলে গেলাম। স্টেশনটা বেশ চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো এটা চট্টগ্রাম রেল স্টেশন। 2 বছর আগে নানুর সাথে আসছিলাম। ভেতরে গিয়ে দেখি এটাই লেখা ছিল। জানতে পারি ঢাকা যাওয়ার ট্রেন রাত 10টা 30 মিনিটে আসবে। আমাকে অপেক্ষা করতে হবে। এখন 8টা বাজছে। আমার কাছে টিকিটের টাকাও নেই। যেভাবেই হোক আমাকে চুরি করে লুকিয়ে হলেও ঢাকা যেতে হবে। এই জানোয়ারের থেকে বাঁচলে হয় আমার। এইদিকে পেটের ভেতর থেকে মিছিল হচ্ছে খাবার দে বলে। এত এত খাবারের ঝুলি নিয়ে বসে আছে লোকজন, আর আমি টাকার অভাবে খেতে পাচ্ছি না। এখন আমার খুব জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, আমাকে ভাত দে, নয়তো আমি তোদের পৃথিবী খেয়ে নেব। এসব ভাবতে ভাবতে একটা কোণে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। কেউ দেখে ফেলবে বলে মুখ নিচু করে বসে পড়েছি। কত হাসি খুশি ছিলাম আমি। আমার সাথে এমনটা না হলেও পারত। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? আমি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, আর কিছু নয়। আচ্ছা, বাসার সবাই কি আমাকে খুঁজেছে? আমাকে কি তাদের মনে পড়ে? আর ওই ছোট্ট গোলাপ গাছটা কি শুকিয়ে গেছে, নাকি কেউ যত্ন করছে? ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। সবাইকে খুব মনে পড়ছে এখন। প্রচুর পানি পিপাসা পেয়েছে। ঘেমে একাকার হয়ে গেছি। এখন পানি খেতে না পারলে মনে হয় মরে যাব। মাথা তুলতেই সেই লাল লাল চোখ আমার সামনে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, হাতে পানির বোতল। মনে হয় আমাকে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবে। লোকটা পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। আমিও কিছু না বলে খেয়ে নিলাম, কারণ আর 5 মিনিট আমি পানি না পেলে আমি মনে হয় মরেই যাব। এই কি, পানি খাওয়ার সাথে সাথে মাথা ঘোরাতে লাগলো। কিছু বলার আগেই আমি পড়ে যাচ্ছিলাম, কেউ ধরে ফেললো। মুখ দেখতে পারলাম না। এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। নিজেকে আবিষ্কার করলাম অন্ধকার রুমে সেই লাল টুকটুকে চোখের সামনে। চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কাচুমাচু হয়ে বসলাম আর ভাবতে লাগলাম আজকের ঝড়ের নাম কি দেওয়া যায়। এমন রাগি রাগি মুখ দেখে আমার তো হিসু পেয়ে গেছে। ও নো, এখন কি করি? এটা তো বলাও যাবে না। পরিবেশ খুব গরম এখন। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে 4-5টা থাপ্পড় দিল। লুকোচুরি খেলা খুব মজার, তাই না? আরো কিছু খেলতে মন চাইলে বলো, দুজনেই খেলি। আমি কে? কানের নিচে আরো 2টা দিলে মনে পড়ে যাবে তুমি কে। আচ্ছা আচ্ছা। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে গেছো? হুম, আমি না চাইলে তুমি আর বাসা থেকে বেরোতে পারবে না। আমি শুধু একটু গেম খেলছি তোমার সাথে। আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এখন তো সারা জীবন তোমায় আমার সাথেই থাকতে হবে। সুইট হার্ট, ভালোবাসি তোমায় খুবই বেশি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায়। আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন? তুমি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না? আপনার কি আমার প্রতি কোনো মায়া নেই? সবাই নিজে সুখী হতে চায়,
তুমি চাও আমিও চাই, তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি। আর মায়া তো অনেক অসহায় মানুষের প্রতি আমার আছে, কিন্তু তোমার জন্য যা আছে সেটা ভালোবাসা। আমি যে আপনাকে ভালোবাসি না। আমি তো বাসি, খুব বেশি, খুব খুব। তাই ভাবুন, আমার থেকে দূরে যাওয়ার কথা বলেও মাথায় এনো না। গালটা ফুলে গেছে। আর কখনো এমন করো না লক্ষ্মীটি। রাগ হলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যে তোমার রাগী জামাই। বলেই লোকটা মিটমিটিয়ে হেসে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি দুগালে দু হাত দিয়ে বসে আছি অভাগীর মতো। আহ, কত বড় কপাল, সকাল সন্ধ্যায় থাপলানিটা খেতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। পেটের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। থাপ্পড়ে তো আর পেট ভরে না। আস্তে আস্তে করে নিচে নামতেই দেখলাম লোকটা খাবার নিয়ে উপরে আসছে। লোকটা যে কিভাবে বোঝে আমার কখন কি চাই, উফ! আমাকে দেখেই হাত ধরে রুমে নিয়ে আসলো, নিজের হাতে খাইয়ে দিতে লাগলো ঠিক আম্মুর মতো। কেমন যেন মুখ ভরা মায়া আর মায়া। না না, নীলু, তোর এসব ভাবলে চলবে না। ভুলে যাবি না এই মায়াবী চেহারার পেছনে একটা জানোয়ারের রূপ আছে। হঠাৎ করে এই রাগ হতে লাগলো। এখান থেকে চলে যান, আমার আর খিদে নেই। ওলে আমার আদরিনি, মনে হয় আবার রাগ হয়ে গেছে। এই তুমি রাগ কই রাখো বলো তো? পেটের ভেতর। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! এই পেটে আমার বাবু হাঁটাহাঁটি করবে? এর মধ্যে রাগ থাকলে সেও তার মায়ের মতো রাগী হবে। তখন আমার এই কুলকুল কোলকুলি থাকবে না। বাবুটি ঠিক আমার মতো হতে হবে, বুঝলে? যেন লোকজন দেখে বলে, বাপ কা বেটা। কথাগুলো দাঁতের দাঁত চেপে শুনছি আমি। অনেকক্ষণ একা একা বক বক করে নিচে গিয়ে আবার রুমে আসলো। এই বউ, কি গো? এই শোনো না, কি হচ্ছেটা কি? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। এখন কি আমি নাচবো? এমন করো কেন? তো কি করব? দাঁড়াও, বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। নাও, এটা পরে আসো তো। পারবো না। কি বললে? না মানে পরতে পারি না। চলো আমি পরিয়ে দিচ্ছি। না না, একাই পরতে পারবো। রাত তখন প্রায় 3টে হবে। আমি শাড়ি পরে রুমে এলাম। লোকটা তো দেখি লুচ্চা লুচ্চা, চোখ দেখছে আমাকে। উফ, অসহ্য। আস্তে আস্তে কাছে আসতে থাকে। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যাই। মনে মনে হায় আল্লাহ, হায় আল্লাহ করতে লাগলাম। লোকটা একটু নিচে ঝুঁকে নাক লাগিয়ে বলল, খেলা শুরু করা যাক। আমি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ভয়ে ঘামতে শুরু করলাম। না না, আমি কিছু খেলবো না, আমি ঘুমাবো। আমাকে একা ঘুমাতে দিন। সুইট হার্ট, প্রথমত এই খেলা তোমার ইচ্ছে নয়, আমার ইচ্ছেতেই হবে। আর দ্বিতীয়ত, তোমাকে বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয়। এখন আসো আমার কাছে, আমার আদুলি। আপনার মতো জানোয়ারের সাথে আমি এক বিছানায় কখনোই ঘুমাবো না। তোমার কি ভালো কথায় কখনো কাজ হয় না? আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো না শোনা। চুপচাপ এখানে চলে আসো। যা করার করে নিন, আমি চলে যাচ্ছি। গুড নাইট। বলেই ঘুরে দাঁড়িয়েছি অন্য রুমে যাবো বলে। জানোয়ারটা পেছন থেকে চুল ধরেছে। আহ, কি করছেন এসব? আমার লাগছে, ছাড়ুন। ভালো কথায় তোমার কাজ হয় না তাই না? আজকের কথা সারা জীবন মনে রাখবে শোনা। সব সময় জানোয়ার বলো, আজ না হয় জানোয়ারের আচরণটাই দেখবে। চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। এই চোখে কোনো মায়া নেই। ভয়ানক সেই রূপ বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি বারবার দরজার দিকে দৌড়ে যাচ্ছিলাম। একটা সময় আমার পায়ে একটা কিছু দিয়ে বেশ জোরে আঘাত করে। আমি আর্তনাদের চিৎকার করে উঠি, কিন্তু এই চিৎকার শুনবার কেউ নেই। এখন আর দৌড়াতে পারছি না। হ্যাঁ, এটাই মানুষরূপী জানোয়ার, যে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতিটা চুমু যেন আমার কোমরে পরিণত হচ্ছে। রক্তের দাগ পড়ে যাচ্ছে। প্রতিটি চুমুতে আমি ব্যথায় চিৎকার করে উঠি, কিন্তু লোকটার কানে যেন কিছুই প্রবেশ করছে না। সে যেন মাতাল হয়ে পড়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আজানের ধ্বনি শুনে সে ছেড়ে দেয় আমাকে। ঘুমিয়ে পড়া আতুলি বলে গভীর ঘুমে তলিয়ে যায় লোকটা। আমি রুমের এক কোণে গিয়ে ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। এই অত্যাচার কতদিন চলবে আল্লাহ জানে। বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। মনে হচ্ছে ভোর হয়ে গেছে। আমি যে উঠে ওয়াশরুমে যেতে পারছি না। পা বেশ ফুলে আছে ব্যথায়। একটু ঘুমও নেই চোখে। নাক, কান, ঠোঁট মরিচের মতো জ্বলছে, সাথে ব্যথাও আছেই। বাহিরে আস্তে আস্তে আলো ফুটতে থাকে। এই আলো জানালার পর্দা দিয়ে রুমে ঢুকছে। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। চোখের পানি শুকিয়ে গেছে গালে সারা, মুখে। এখন আর চোখ থেকে পানি পড়ছে না। 8টা বেজে গেছে। আমি খেয়াল করলাম রাতে আমাকে ফুলদানি দিয়ে পায়ে আঘাত করেছে। ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে আছে। রাতে লাইট অফ থাকায় বুঝতে পারিনি কী দিয়ে আঘাত করেছিল।
হঠাৎ লোকটা নাড়াচাড়া করে উঠে চোখ খুলে পাশে তাকালো। আমাকে বিছানায় পাশে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। শালা রুমে চোখ বুলাতে থাকে। আমাকে মেঝের এক কোণে অসহায়ের মতো গুটিয়ে বসে থাকতে দেখলো। বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। আমি চুপচাপ বসে আছি আগের মতো। কাছে এসে বসলো। লোকটার সারা গায়ে নখের আঁচড় রক্তবর্ণ ধারণ করে আছে। অনেক জায়গায় কেটে গেছে। বুঝতে বাকি রইল না এগুলো আমার নখের আঁচড়। এখনো ঘুমাওনি তুমি? না ঘুমালে যে সারাদিন মাথা ব্যথা করবে। চলো, গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবে। বাবুটার কোথায় কষ্ট হচ্ছে আমাকে কি বলা যাবে? বাবুটা কান্না করলে আমার যে খুব কষ্ট হয়। উনি খেয়াল করলেন আমার পা ফুলে বালিশ শুয়ে আছে, মুখও ফুলে গেছে, ঠোঁট তো চেনাই যাচ্ছে না। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কালকের জন্য সরি সোনা। তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না, পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। তখন কি করি না করি কিছুই ঠিক নেই। অনেক ভালোবাসি। এটা ভালোবাসা? এটা ভালোবাসা হলে ধর্ষণকে মানুষ কি বলবে? তোমার আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। তোমার সাথে আমার কিছু হলে সেটা পবিত্র, এটা দর্শন নয়। আমি শুধু তোমাকে সারা জীবন কাছে রাখবো বলে এসব করছি। ভুল বুঝো না আমায়। তুমি প্রেগনেন্ট হয়ে যাও, এরপর থেকে আমি আর তোমার সাথে এমন আচরণ করব না। আমাদের একটা বাবু হয়ে গেলে তুমি আমাকে ছাড়তে পারবে না। বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে। তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিতে পারবে না। আমি যে তোমায় কখনো হারাতে চাই না। তোমাকে সারা জীবন কাছে রাখতেই কষ্টগুলো দিচ্ছি বাবন। এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলে ফেললো লোকটা। আমি তাকিয়ে আছি তার শরীরের ক্ষতের দিকে। 2-3 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে তুলে নিয়ে গেল গোসল করাতে। আয়নায় তাকালাম একবার। মুখ ফুলে যাওয়াই চেনাই যাচ্ছে না, কিন্তু লোকটার কোনো নজর নেই নিচের দিকে। যেন এইরকম রক্তাক্ত হবারই ছিল। লোকটা খুব যত্ন করে আমায় গোসল করিয়ে দিয়ে কোলে কোলে রুমে দিয়ে নিজেও করে নিল। তার চোখে এখন আর কোনো রাগ নেই। সেই মায়া, যেই মায়াবী চোখ তাকিয়ে হারিয়ে যেতে চাইবে সব মেয়ে। আমি রুমে বসে বসে চুল শুকাচ্ছি। হঠাৎ লোকটা একটা তোয়ালা পরে অন্য আরেকটি তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম। দেখতে তো বেশ আগের থেকেই হিরো। ভেজা চুলে নাকি মেয়েদের দারুণ লাগে। এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না। ভাবতে ভাবতেই চোখ পড়ল লোকটার বুকের দিকে। লোমে ভরা ছিল। ইচ্ছে করছে গিয়ে একটা চিমটি কেটে দিই। আমি বারবার আর চোখে তাকাই লোকটার দিকে। সে এখনো ব্যাপারটা খেয়াল করেনি। আল্লাহ, নীলু, তুই দেখে লুচু মেয়ে হয়ে গেছিস। ছি ছি, কি লজ্জা। আমি মনে মনে হাসতে থাকলাম। রাতের কথা আমার কিছুই মাথায় নেই। এখন কি ঘটছে আমি তো এই ভাবনাই মরি। কিছুক্ষণ পর আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো লোকটা। আমি তো ভয়ে শেষ। না জানি আবার কি করলাম। ইয়া আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দিও। এই যে বিচ্ছি, এত বেলা হলো এখনো কি খিদে পায়নি আপনার? খিদে তো সেই কখনই পেয়েছে। ফ্রিজে তো খাবার রাখা ছিল। আমার পা। ও সরি সরি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না, আমি নিচে যাব। তোমার পা? পায়ে হেঁটে যাব কেন? কোলে করে নিয়ে যান। বাবা, আমার বউ তো আমার থেকে বেশি রোমান্টিক। কথাটা বলতেই আমি একটা ভেঙচি কেটে দিলাম। লোকটা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমি তার শরীরের গন্ধ নিচ্ছি। মানুষের গায়ে একটা আলাদা গন্ধ থাকে। আমি এটা উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে টেবিলের সামনে বসালো। অনেক খাবার সাজানো আছে টেবিলে। উনি নাকি নিজের হাতে আমার জন্য রান্না করেছেন। না, লোকটা অতটাও খারাপ না, শুধু রাগ হলে জানোয়ার হয়ে যায়। এটা ছাড়া সব ঠিক আছে। উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে। আর ছোটবেলার গল্প জুড়ে দিলেন। আমিও মন দিয়ে শুনছি আর ওনার ছোটবেলার দুষ্টু দুষ্টু কাণ্ড শুনে দুইজন হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছি। লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা বাচ্চা লাগছে, যেন খুব নিষ্পাপ। নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। বাসায় কয়েকজন কাজের জন্য বয়স্ক মহিলা আছে। ওরা গ্রামের খুব মিশুক। ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। লোকটার কি জানে একটা কাজ পড়ে যায়। আসতে নাকি সন্ধ্যা হবে। সবাইকে বলে যায় আমার খেয়াল রাখতে। আমি সারা দিন বাড়িটা ভালো করে দেখলাম। বেশ বড় সড়ো একটা বাড়ি। এটা নাকি আমার শ্বশুর আমার জন্য বানিয়ে দিয়েছেন। লোকটা তার আগের মতো নেই। আগে বখাটে ছিল, দেখলেই মনে হতো লোকটার কি বাড়ি ঘর নেই, এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এখন চাকরি করে, নিজেকে গুছিয়ে নিয়েছে বেশ তো। সন্ধ্যা 7টার দিকে তিনি বাড়ি ফিরলেন। আমি বসে বসে পা নাচিয়ে ওই আন্টিদের সাথে টিভি দেখছি। আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এখানে আটকে রেখেছে। ওনার হাতে বড় বড় 2টা ট্যাডি, সাথে অনেকগুলো চকলেট আর আইসক্রিম।
এগুলো দেখে আমার মুখে হাসি ফুটে, কিন্তু কাউকে বুঝতে দিইনি। একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রুমে চলে গেলাম শুতে। আমি চোখ বন্ধ করে আছি যেন উনি বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে একবার বলল, খুব ভালোবাসি বউটাকে। কিন্তু বউটা কেন যে বোঝে না। এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে। হে আল্লাহ, রক্ষা করো। তারপর একপাশে ঘুমিয়ে পড়েছে, আমিও মিটিমিটি হাসছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হয়েও কুয়াশার চাদরে ঢেকে থাকে সব। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইটহার্ট। হুম। কি ব্যাপার, সকাল সকাল বেঞ্চি দিলা যে? রাগ, আমি রাগ। চোখ মুখ দেখে বুঝতে পারবেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। আমি এখন কোন ফান্দে পড়ে গেছি? রাখেন তো আপনার আচাইরা পাচাল। আগে বলেন, আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম, সকালে উঠে দেখি নাই, কোথায় গেল? কোথায় গেল? বলেই কফির মগ টেবিলে রেখে মাথা চুলকাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটও চুরি হচ্ছে। তো তো তোমার চকলেট কে চুরি করবে? যে আমার সাথে এক বিছানায় ঘুমায়। কে ঘুমায়? ন্যাকা, মনে হয় উনি জানেন না কে ঘুমায়। তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার বাবুনির চকলেট খেতে পারি? তুমি বলো। কেন, আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? বোঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দাও, তোমার চকলেট খাওয়ার সাহস আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্যই আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন কিছু মনে পড়ছে না। কি, তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে এই মিথ্যা অপবাদটা শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, নিয়ে যাও আমাকে। হয়েছে, এত ঢং করতে হবে না। কি করবো তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথাজ্ঞা ম্যাডাম। এবার চকলেট চুরি হলে আমার দোষ নেই কিন্তু। হ্যাঁ, আমি এত বোকা না। এইবার সব চকলেট গোপন জায়গায় লুকিয়ে রাখবো। পিচ্ছি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি আছে। কিছু বললেন মনে হয়। না না, কফি ঠান্ডা হয়ে গেছে, যান গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কোথায় বউ আমায় একটু আদর যত্ন করবে তা না, আমি নিজে বউয়ের সেবা যত্ন করছি। আল্লাহ। আবারও কিছু বললেন মনে হলো। না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গরম কফি আনছি। হুম। ওয়াশরুমে গিয়েই হাসিতে লুটুপুটি খাচ্ছি। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে দিলাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি, আর দোষ পড়ল নিষ্পাপ রাগী জামাইয়ের উপর। ব্যাটাকে এইভাবেই জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন স্বর্ণা এসেছে। স্বর্ণা খুব মিশুক একটা মেয়ে। আমরা একসাথেই লেখাপড়া করছিলাম, ওকে দেখেই গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করলাম 3 জন। উনি বিকেলে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় স্বর্ণা তার ভাইয়ের কাছে বায়না ধরেছে শপিংয়ে যাবে। ভাই, আমি শপিং করতে যাব। কাল নিয়ে যাব। না, আজ যাব। কিন্তু আমার তো অফিসে একটা কাজ আছে বোনটি, কালকে যাই প্লিজ। আমি ভাবির সাথে যাব। লোকটা অন্য কিছু বলতে পারল না, জানে বোন কষ্ট পাবে, আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, ভাবিকে নিয়ে যা। আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না, তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখবে, ওকে শোনা? কথাটা আমাকে কানের কাছে এসে আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আমি আর স্বর্ণা মন ভরে শপিং করতে থাকলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর 3 পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনে নেই। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। একসাথে এক স্কুলে লেখাপড়া করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যাই। অনেকদিন পর দেখা, দেখতে পেয়েই জড়িয়ে ধরলো। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতো, যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম, সাথে স্বর্ণাও ছিল। সেই ছোটবেলার পুরনো দুষ্টুমির কথা জুড়ে দিলাম আমরা 3 জন। আমরা 6টার দিকে বাসায় পৌঁছাই। বাসায় গিয়েই সবাইকে আমাদের শপিং দেখালাম।
ঠিক 7টার সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর সন্ধ্যা টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিজের রুমে চলে গেলেন। সেটা নিয়ে অতটা মাথা ঘামাইনি আমি। 10টা 30 বাজে। আমি আর সন্ধ্যা সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে বলল লোকটা। নীলা, রুমে এসো তো। আমি এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো টিভি দেখতে চলেছি। 30-35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, আমি এখন উপরে যেতাম। কথা বলে শেষও করতে পারলাম না। ঠাস ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিল। সন্ধ্যা ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলমল করছে। কিছু না বলেই আমার চুল টেনে ধরলো। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ, কারণ আমি এই রাগের কারণ বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠে ধরে টেনে সিঁড়িতে উপরে নিয়ে গেল। আমার কাছে তুই সুখে না? আগে বললেই পারতি। তোর গায়ে অনেক জ্বালা, আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো পরপুরুষ না, তুই ভালো করেই জানিস। আমার মাথায় কিছুই ঢুকছিল না। তোর শপিং তো 5টার সময় শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে 6টায় ফিরলে কেন? কোনো উত্তর নেই। আজকাল ছেলেদের সাথে জড়াজড়ি করতেও তোর মন চায়। কিরে, পরপুরুষের সাথে করতে পারলে নিজের স্বামীর সাথে পারবি না কেন? অন্যের বিছানায় শুতে পারলে আমার বিছানায় শুতে সমস্যা কেন তোর? আমার মুখে কোনো কথা আসছে না। মানুষের ভাবনা এত নিচ কিভাবে হতে পারে? এত খারাপ চিন্তা ভাবনা। এই লোকটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে? সকালে এক রূপ, রাতে আরেক রূপ। ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন। মাথাটা ঘুরছে। চুপ কেন তুই? কিছু বল। আমার চোখ পানিতে ভরে গেছে, শুধু ঝরার অপেক্ষা। তোকে যে কি করতে ইচ্ছে করছে আমার, এই আমার কি নেই যা ওই ছেলের মধ্যে আছে বল। টেনে শাড়িটা খুলে ফেললেন। তোর কোথায় কোথায় হাত দিয়েছে তোর ওই প্রেমিক? এখানে, এখানে, ওখানে। হাত দিয়ে দেখাচ্ছে আর চিল্লাচ্ছে। তুই তো অপবিত্র হয়ে গেছিস, তোকে এখন পবিত্র করতে হবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, শুধু অবাক হয়ে দেখছিলাম মানুষটাকে। এখন তো আমার অবাক হওয়ারই পালা। একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আমি। লোকটা আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। রাত 12টা বাজতে চলল। ঝর্ণার নিচে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সারা রাত তুই পানির মধ্যে দাঁড়িয়ে থাকবি, ভুলেও এই নিচ থেকে সরবি না, কথাটা মাথায় রাখবি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাই সুইট হার্ট। বলেই চলে গেল। এটা কি আসলেই ভালোবাসা? এমনিতেই শীতের সময় পানি বরফে পরিণত হয়েছে। হে আল্লাহ, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? কেন তুমি এতটা কষ্ট দিচ্ছ আমায়? দেখা যাক এই অত্যাচার কতদিন চলতে থাকে। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। মাথায় চিনচিন ব্যথা করছে। আস্তে করে চোখ মেলে তাকালাম। এ কি, আমি কোথায়? পাশে তাকিয়ে দেখি লোকটা আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কি হয়েছে আমার? আমি নাড়াচাড়া। লোকটা বুঝে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসি। চোখ দুটো লাল হয়ে আছে। মনে হয় ঘুমাইনি সারা রাত। এখন কেমন লাগছে তোমার? ভালো। কিন্তু আমার কি হয়েছিল? সকাল উঠে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছো। রাতের জন্য আমি অনেক সরি। আর কখন এমন হবে না শোনা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বাজে মেয়ে, তাই এমন ব্যবহার পেতে হয়। এতে আপনার তো কোনো দোষ নেই। এমন বলো না লক্ষ্মীটি, তুমি খুব ভালো, খুব মিষ্টি, আমার আদরের বউ। হ্যাঁ, খুবই আদরের, খুব ভালো জানি আমি। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় ফিরলেই দেখতে পারবে। আমি এক্ষুনি বাসায় যাব। কি ব্যাপার, আগে আমার কাছ থেকে পালাতে চাইতে, আর এখন আমার কাছে তাড়াতাড়ি আসতে চাইছো? ভালোবাসা হয়ে গেছে মনে হয় বাবুটার। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই চলে গেল। কিছু একটা ভাবতে লাগলাম, এমন সময় সন্ধ্যার আগমন। তোমার তো ভাগ্য খুব ভালো ভাবি, আমার ভাইয়ে বউ পাগলা হয়ে গেছে। মানে? তোমার তো 2 দিন কোনো জ্ঞান ছিল না। এই 2 দিন ধরে ভাইয়া কিছু খেলো না, একটু ঘুমায়নি, শুধু নিজের পাশে বসেছিল কখন তোমার জ্ঞান ফিরে এই আশায়। ভাইয়া আমার প্রেম পাগল হয়ে গেছে। বলেই মিটিমিটি হাসছে স্বর্ণা। ভাবি, বলো। পাশের কেবিনে কে ভর্তি আছে জানো? কে? শাওন। এটা আবার হাসপাতালে ভর্তি কেন? দেখলেই বুঝবে। আচ্ছা চলো। কোথায়? শাওনের কাছে। তোমার শরীর এখন কেমন, হাঁটতে পারবে তো? হ্যাঁ, এখন তো বেশ ভালো লাগছে, হাঁটতে পারবো, চলো। আস্তে আস্তে করে বাসের কেবিনে গেলাম। এ কি, শাওনের এই অবস্থা কিভাবে হলো? একটা পা উপরে ঝোলানো,
সারা পায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে পাশে বসতেই শাওন চোখ খুলল। আমাকে দেখে ভয় কাঁপতে লাগলো। আমি মাথায় হাত দিতেই বলে উঠল, তুই তুই আমাকে ধরিস না আম্মা। আগে জানলে আমি কখনো তোর দিকে তাকিয়ে কথা বলতাম না। তুই আমার আম্মা, আব্বা, দাদি, নানি সব। মাফ করে দে খালাম্মা। কিরে, মাথায় প্রবলেম হয়েছে নাকি তোর? কি বলো সেই সব আবল তাবল? আমার থেকে দূরে থাক বইনে, নাইলে তোর জামাই আমাকে জীবিত কবর দিবে। কথাটা শুনতেই মাথায় হাত চলে গেল আমার। হায় আল্লাহ, এই লোকটা যে কি করতে ইচ্ছে করে কোনো কিছুই হুঁশজ্ঞান নেই। রাগ হলে কি করে না করে নিজেও জানে না। অনেকক্ষণ ধরে বসে আছি পেটে, লোকটা আসলো। চলো সুইট হার্ট, তোমার যাবার সময় হয়ে গেছে। চলেন। আরে রে, হেঁটে যাবে নাকি? হ্যাঁ, নয়তো কি, হাসপাতালের ভেতরে গাড়ি এনে গাড়ি করে যাবো নাকি? আমি আছি কি করতে তাহলে? বলেই কোলে তুলে নিল, নিয়ে গাড়িতে বসালো। আমার তো শাওনের অবস্থা দেখে মাথায় আগুন জ্বলছে। আমি বড় বড় করে তাকিয়ে আছি লোকটার দিকে। মা গো মা, এমনভাবে তাকিয়ে আছো যেন আমাকে পানি দিয়ে গিলে খাবে। হ্যাঁ, খাবো। বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে। আমাকে খেও না প্লিজ, আমি তোমাকে ভালোভাবে রান্না করে খাওয়াবো জানটি। আজে বাজে কথা বলবেন না, আগে বলুন শাওনের এই অবস্থা কে করেছে? তোমার স্বামী। আচ্ছা, আপনি এটা কেন করলেন? আল্লাহ, তুমি মেনে নিয়েছো আমি তোমার স্বামী? না, মানি না, আর কখনো মানবও না। আগে বলুন আমার স্বামী এটা কেন করলো? তোমার স্বামী এটা মানতে পারোনি। কোনটা? ওই যে তার মিষ্টি বউটাকে কেউ জড়িয়ে ধরবে এটা। শাওন আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ঘষাঘষি করতে হবে? দূর থেকে কথা বললে হয় না? ওর ভাগ্য ভালো বলে হালকা মেরে আবার হাসপাতালে ভর্তি করে এসেছি। দ্বিতীয়বার এমন করলে মেরে ফেলবো। আমার বউকে স্পর্শ করা, হ্যাঁ? ভালো করে মজা বুঝিয়ে দেব। ভালো করে বুঝিয়ে বললেই হতো। অত শত বোঝাতে পারি না আমি। হ্যাঁ, শুধু মারামারি করতে পারেন। হ্যাঁ, তা বেশ ভালো পারি। ফাঁক দিয়ে পড়েছি আমি বিপদে। কিছু বললে? কই না তো। আর ভালো করে শুনে রাখো তুমি, তোমার ভাই, আব্বু, কাছের আত্মীয় স্বজনরা ছাড়া কেউ যেন তোমাকে জড়িয়ে ধরতে না পারে। ধরলে খুব খারাপ অবস্থা হবে। কার? তোমার, আর যে ধরবে তার। তোমাকে ধরবো আমি, ভালোবাসবো আমি, আদর করবো আমি, মাঝে মাঝে রাগ দেখাবো আমি, অন্য কেউ না। বেঞ্চি দিলা কেন? আমার ইচ্ছে। যা হবে সব আমার ইচ্ছেতে। তোমার ইচ্ছেতে কিচ্ছু হবে না। তাই? হ্যাঁ, তুমি এখন আমার কাছে আছো কারণ এটা আমার ইচ্ছে। যদি আমাকে চুরি করে নেয় কেউ? পারবে না, তোমাকে কেউ নিতে পারবে না আমার থেকে। তুমি যে আমার নিঃশ্বাস, তোমায় ছাড়া বাঁচি কি করে বলো? খুব ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ঠিক অক্সিজেনের মতো। তুমি ছাড়া আমি অচল। তুমি নেই আমি নেই, তুমি আছো আমিও আছি। নীরব হয়ে দেখছি, এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা নয়, আমাকে হারানোর ভয়ও আছে। আমাকে অন্য কারো কাছে দেখলে তার রাগ হয় খুব। এটাই হয়তো ভালোবাসা। আমাকে অন্য কারো হতে দিতে চায় না সে। আমি কি শুধুই তার? এই 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 বলুন। তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমাকে জোর করে আটকিয়ে বিয়ে করেছেন, আবার দোষ খুঁজছেন আপনি? অন্য ছেলে হলে রেপ করে ছেড়ে দিত। আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করে স্পর্শ করেছি। একই তো কথা। তোমাকে জোর করে স্পর্শ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমার একটা বাবু চাই ঠিক তোমার মতো, সারা জীবন নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাচ্চাটা হয়ে গেলে সব তোমার ইচ্ছেতেই হবে। তুমি যা বলবে তাই। তুমি যদি আমাকে ফ্লোরে ঘুমোতে বলো, আমি তাই করবো, প্রমিস। খুব ভালোবাসি তোমায়। এসব তোমার আর আমার জন্যই করেছি। লোকটার চোখে কত স্বপ্ন, সবকিছুই ঠিক আছে, শুধু রাগটা বেশি। আমার রাগী জামাই। মিটিমিটি হাসতে লাগলাম আমি ওনার কথা শুনে। বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসায় ঢুকে যে এত বড় সারপ্রাইজ পাবো তা আগে ভাবতে পারিনি আমি। আমার সামনে আমার আম্মু, আব্বু, ভাইয়া। ওনার আম্মু আব্বুও বসে আছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেকদিন পর তাদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আম্মু আমার চোখ মুছে দিচ্ছে। আমাদের তো আগে বলতে পারতি রে মা, আমরা সব মেনে নিতাম। মানে কি? তুই পূর্ণকে ভালোবাসিস, আমাদের আগে বললেই হতো। এইভাবে না পালিয়ে আমাদের বললে আমরা সুন্দরভাবে আয়োজন করে তোদের বিয়ে দিতাম। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি সব বলছে এরা? আমি কিছু বলতে যাব এমন সময় লোকটা আমাকে টেনে উপরে নিয়ে চলে আসলো। কি ব্যাপার, আমাকে জোর করে নিয়ে আসলেন কেন? ওদের কথা ভালো করে বুঝতেও পারলাম না। যাই, আমি শুনে আসি কি হয়েছে। ছাড়ুন আমাকে। কোথাও যেতে হবে না। আপনি তাদের কি বলেছেন বলুন? বলবো না। বলুন না প্লিজ।
আচ্ছা, বললে কি দেবে? আমার কাছে তো কিছুই নেই, কি বা দিব? হুম, কিছু তো দিতে হবে, নয়তো বলবো না। আচ্ছা দিব। কি দেবে শুনি? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, বলতে এত লজ্জা পেলে দিবে কিভাবে? আগে বলুন, পরে দিয়ে দিব। আগে বলো কি দেবে, পরে বলে দিব। আমি একটা আমি একটা তুমি একটা কি? আমি একটা চুমু দিব। ওলে বাবালে, কোথায় কোথায় দেবে? আহ, দিলেই তো দেখবেন। এখন বলুন, কি বলছেন ওদের? বলেছি কি? বলেছি আমরা দুজন 4 বছর ধরে প্রেম করেছি, বাসায় কেউ হয়তো মেনে নেবে না, সেই ভেবে ওদের না বলে পালিয়েছি। কি? হ্যাঁ। কুত্তা, বিলাই, শয়তান। লোকটা হাসি শুরু করেছে। আমি রাগে ওনার চুল ধরে টানছি। প্রায় 5 মিনিট ওনার চুল টেনে ছিঁড়েছি। আরে থামো থামো। না, থামবো না। আপনি এত বড় মিথ্যা বললেন, মিথ্যুক একটা। কিসের মিথ্যা? বিয়ের আগে প্রেম না করলেও বিয়ের পর তো করছি এখন। কিসের প্রেম? হ্যাঁ, আল্লাহ, দেখো নীলা, এসব দেবার কিন্তু কথা ছিল না। যা দেবার কথা ছিল ওটা দাও। দিব না। দিবা না? হুম। দেবে না তো? না না না। বুঝেছি, আমারটা আমাকে জোর করে আদায় করে নিতে হবে। ভালোই হলো, আমি নিজে আদায় করে নিলে অন্য কিছু নিতে পারবো। অন্য কিছু কি? ওই যে বাসরাতের কথা মনে আছে? আমার তো লজ্জা লাগছে এক্ষুনি। না, কি না? কাছে আসো শোনা। আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে নিতে হবে না। এখন যে আমার অন্য কিছু পেতে ইচ্ছে করছে। কি? বুঝে নাও শোনা। বলেই ওনার নাকটা আমার নাকের কাছে নিয়ে আসে। আমি তাড়াতাড়ি করে ওনার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে নিচে চলে আসলাম। নীলা, একদম দৌড়াবে না। দূর, চাইলাম কি আর পাইলাম কি? কপালে না দিয়ে ঠোঁটেও তো দিতে পারতো। আহা, এই কষ্ট যে কই রাখি। নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে। আমিও গিয়ে বসে পড়লাম। আমি তো আজকেই আমার বৌমাকে বাসায় নিয়ে যাব। সে না হয় নিবেন, আমাকেও কিন্তু কিছুদিনের জন্য আমার মেয়েকে দিতে হবে। হুম, বিয়ান এখন কিন্তু আপনার মেয়ে নয়, এখন এটা আমার মেয়ে। আমার মেয়ে খুব লাকি যে এমন স্বামী আর শ্বশুর শাশুড়ি পেয়েছে। আপনার মেয়েও কিন্তু কম মিষ্টি নয় বিয়ান। সবাই হাসাহাসি করছে, তাই আর আমি সত্যিটা বললাম না। সবাই যখন খুশি তাহলে এটা মেনে নেওয়াই ভালো। লোকটা তো খারাপ না, আমাকেও খুব ভালোবাসে। ওনার রাগ হবে এমন কিছু না করলেই হবে। তিনিও নিচে নামলেন। পূর্ণ, সব গুছিয়ে নে, আজই তোদের বাসায় নিয়ে যাব। কিন্তু আম্মু, আমার অফিস। কিছুদিনের জন্য ছুটি নে, কিছুদিন আমাদের সাথে থেকে কিছুদিন নীলাদের বাসায় থেকে চলে আসবি। মেয়েটার কথা ভাবা একবার, কতদিন ধরে নিজ বাড়িতে যেতে পারে না, হয়তো খুব কষ্ট হচ্ছে মেয়েটার। আচ্ছা, আমি অফিসে ফোন করে ছুটি নিয়ে নিচ্ছি। আমি তো বেশ খুশি, অনেক দিন পর বাড়ি যাব। উনি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে নিল। আমরা সবাই রাতে ডিনার করে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে। এখন সন্ধ্যা। আম্মু আর আমার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। আমি রুমে বসে বসে পা নাচাচ্ছি। এমন সময় রুমে লোকটার আগমন। এই যে ম্যাডাম, খুশিতে যে পা দুলাচ্ছেন, সব ব্যাগে কে গোছাবে? হ্যাঁ, কেন? সব তো আপনিই গুছিয়ে নেবেন। হ্যাঁ, পাইছি তো বিনা পয়সার একটা চাকর। কাজ করাও কিন্তু কোনো বকশিসই দাও না। বইয়ের কাজ করে দিলে চাকর হয়ে যায় বুঝি? বইয়ের কাজ করলে চাকর হয় না, শালির কাজ করলে হয়। তুমি তো আমার শালি, তাই না? কেন দাও আমায় গালি? আল্লাহ, আমাকে একটা শালি দিতে পারতে। শালিটা দুলাভের কষ্ট বুঝতো, মাঝে মধ্যে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। আমিও শালিকে চোখে চোখে রাখতাম। লুচ্চা কোথাকার, বইয়ের সেবা করতে পারে না, আবার শালি শালি করে মরে। শালি মানেই তো মনের অর্ধেক জায়গা তার। আহা, আপনার মন আমি টেনে ছিঁড়ে নেব, এরপর দেখবো কত মানুষের জায়গা হয় এতে। আচ্ছা, তোমার 2-3টা সুন্দর সুন্দর ছোট বোন থাকলে আমরা কত মজা করতাম, তাই না? কেন? আমি বুঝি সুন্দর নয়? আমাকে পছন্দ হয় না? হয় হয়, কিন্তু বউ আমার মনের কথা তো বুঝে না। হুম। হ্যাঁ, শুধু এটাই করতে পারবে, আর কিছুই পারবে না। তাতে আপনার কি? আমার বউ। বইয়ের জন্য তো এতটুকু কাজ করতেই পারেন আপনি। না, পারি না। কেমন জামাই রে বাবা! খুবই সহজ সরল জামাই, যেমনি নাচাবা তেমনি নাচবে। ঢং। রুমে এসে যেন দেখি সবকিছু ব্যাগে গোছানো। মহারানীর হুকুম তো মানতেই হবে। আমি আবার নাচতে নাচতে আমাদের পাশে গিয়ে বসলাম। আজ যেন খুশির সীমা নেই আমার। আমার আর ওনার পরিবারও আমাদের দেখে খুব খুশি। উনি আমাদের দুজনের জিনিসপত্র ব্যাগে ভরে নিলেন। একটা লাল রঙের পাঞ্জাবি পরে নিলেন, আর আমি লাল শাড়ি। ওনাকে বেশ সুন্দর লাগছে, দুজনকে নতুন জামাই বউ লাগছে। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। বাহিরের একটা রেস্টুরেন্টে ডিনার করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে।
ভোরে ঢাকায় পৌঁছে গেলাম। অনেক দিন পর নিজের এলাকায় খুব ভালো লাগছে। সব কিছু কত আপন। প্রথমে শ্বশুর বাড়ি নিয়ে গেল আমাদের। শ্বশুর শাশুড়ির আদর যত্নের কমতি নেই, ঠিক যেন নিজের মা বাবা। ওনাদের আদরে লোকটার খারাপ ব্যবহারগুলো ভুলেই গিয়েছিলাম। আমি ওনাদের মেয়ের মতো হবার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তারা কষ্ট পাক। আমাকে পেয়ে যেন ওনাদের পরিবারটা পরিপূর্ণ হয়েছে। নিজের ছেলের থেকে বেশি আদরের হয়ে গেল বৌমা। ওখানে 3 দিন থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে আমি নিজের মতো করে থাকলাম 3 দিন। এই 6 দিন লোকটার সাথে আমার বেশি কথা হয়নি। আমরা নিজেদের মতো ব্যস্ত ছিলাম। লোকটা এসেছিল কথা বলতে, কিন্তু আমি সুযোগ দেইনি। ওনার ছুটির সময় শেষ, আবার আমাদের চলে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর রাতের ট্রেনে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চুপচাপ বসেছিলাম, উনি এসে কথা বলতে থাকে আর আমাকে হাসাতে লাগলো। সারা রাত গল্প করতে করতে কখন যে ভোর হতে চলেছে আমরা কেউ বুঝতেই পারছিলাম না। গল্পে গল্পে ভালো লাগা বাড়তে থাকে। সকাল সকাল বাড়ি চলে আসলাম। সারা রাত ঘুম হয়নি, তাই ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। লোকটা নিচে কি যেন কাজ করছিল। বিকেলে ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম আমি লোকটার বুকে মাথা রেখে হাতে হাত রেখে শুয়ে আছি। মন ভরে দেখতে থাকলাম লোকটাকে। আহা, কি মায়া! যেন সারা জীবন এই বুকে মাথা রেখে থাকতে চাই আমি। এমন সময় ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার সময় পেল না। লজ্জায় লাল হয়ে গেলাম আমি। ওনার চোখে আমার চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম আমি। মাথা নিচু করে আছি আমি। আমার বউটা বুঝি লজ্জা পাচ্ছে? হুম। আচ্ছা, তাহলে এমন কিছু করতে হবে যেন বউটা লজ্জা পায়। ঢং। এখনো তো কিছুই করলাম না আন্টি। ছাড়ুন তো। ছাড়বো না। আমার কাজ আছে। আমাকে আদর করা ছাড়া অন্য কোনো কাজ নেই তোমার? এখন ছাড়ুন, পরে আদর করে দিব। সত্যি তো? হুম। উম, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই নজরে লুকিয়ে আছে আমার জন্য গভীর ভালোবাসা। আমি যেন হারিয়ে যাচ্ছি ওনার মাঝে। এমন দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে আমাদের মাঝে। আমি যেন লোকটাকে ভালোবেসে ফেলেছি। এখন আর উনি রাগ করে আগের মতো আচরণ করেন না। এখন ওনার বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না। ওনার অফিস থেকে ফিরতে দেরি হলে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। এমনভাবেই চলে যায় 2 মাস। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। উনি 3 দিনের জন্য দেশের বাইরে গেছেন। ওনাকে অসুস্থতার কথা জানায়নি এখনো। শুধু শুধু চিন্তা করবে, তাই না বলাই ভালো। ডাক্তার আসেন আমাকে দেখতে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রেগনেন্ট, তাই এমন খারাপ লাগছে? এখন একটু এমন লাগবেই। খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছিল। আজ উনি পাশে থাকলে খুশিতে কোলে নিয়ে নাচতো। খুব মিস করছি ওনাকে। আজ খুব একা একা হচ্ছে নিজেকে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে আর রেস্টে থাকতে বলেছেন। বেশি দৌড়ঝাঁপ করা নিষেধ। এসব বলে চলে গেলেন ডাক্তার। উনি এই খবরটা শুনে খুব খুশি হবে। উনি কালকেই দেশে ফিরবেন। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে আমার। এই দিনটার জন্য ওনার এত অপেক্ষা। এসব ভাবতে ভাবতে ঘুম আর আসছে না। ঘুম আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিভাবে ওনাকে বলবো? আমি কিভাবে বললে উনি সারপ্রাইজড হবে? এসব ভাবতে ভাবতে ভোর হলো। আজ আমি নিজের হাতে ওনাকে রান্না করে খাওয়াবো। সকাল থেকে সব কাজ শুরু করতে হবে। মনের খুশিতে রান্না শুরু করে দিলাম। বাড়ির সবাই অনেক বাধা দিলেও আমি মানিনি। রান্নাবান্না শেষ করে ওনার আনা নীল রঙের শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আহা, আমি যেন নিজের প্রেমে পড়ে যাবো আজ। সারা বাড়িতে রঙিন রঙিন মোমবাতি জ্বালিয়ে রেখেছি। বিকেল হয়ে গেছে। আজ সারাদিন উনি আমাকে একবারও ফোন করেননি। হয়তো কাজে খুব ব্যস্ত ছিল তাই। এটা নিয়ে আর ভাবলাম না। ওনার আসার সময় হয়ে গেছে। নিজেকে খুব খুশি মনে হচ্ছে আজ। আমাদের পরিবারটা পরিপূর্ণ হতে চলেছে। ভাবতে ভাবতেই একটা ফোন আসলো। উনি হয়তো ফোন করেছেন। দৌড়ে গিয়ে ফোন ধরি আমি। আপনি কি মিসেস নীলা চৌধুরী? জি। পূর্ণ চৌধুরী কি হয় আপনার? আমার স্বামী। কি হয়েছে? আর আপনি কে? আপনি তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসুন। আমার স্বামীর কি হয়েছে? আপনি আসুন আগে। হ্যালো, আমার কথা শুনুন। কি হলো ওনার? বুকের ভেতর কেমন যেন লাগছে। দৌড়ে ছুটে গেলাম। যত সামনে এগোচ্ছি তত হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু একটা হয়েছে ওনার। আমি কি ওনাকে হারিয়ে ফেলেছি? না না, এসব কি ভাবছি আমি? ওনার কিচ্ছু হবে না, হতে পারে না। ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাবতে ভাবতে ওনার কেবিনের সামনে চলে আসছি। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তার, ডাক্তার, আমার স্বামীর কি হয়েছে? উনি এখানে কেন? দেখুন মিসেস নীলা, আপনার স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা। রাস্তার কিছু লোক ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
ওনার মোবাইল থেকে আপনার নাম্বার পেয়ে আমরা আপনাকে ফোন করেছি। এখন কেমন আছে? বাসায় নিয়ে যেতে পারবো ওনাকে? নো, ওনার এখনও জ্ঞান ফিরেনি, মাথায় আঘাত পেয়েছে। কিছু সময় পার না হলে আমরা কিছুই বলতে পারছি না। আমি একবার আমার স্বামীর কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন না, এতে পেশেন্টের সমস্যা হবে। ঠিক আছে বলেই চলে গেলাম ওনার কাছে। মুখে মাস্ক পরানো, অসহায়ের মতো পড়ে আছে। কিছুক্ষণে যেন শুকিয়ে গেছে লোকটা। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারছি ভালোবাসা কেমন হয়। ওনার থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে, নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে আমার। পাশে বসে আস্তে করে হাতটা ধরলাম। আমার একা থাকতে খুব কষ্ট হয়, আপনি বাসায় চলেন না, একা ঘুমাতে ভয় করে আমার। খুব অভিমান করে আছেন আমার সাথে, তাই না? আমি আর কখনো আপনার কথার বাইরে যাব না, আপনার রাগ তুলব না। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ওনার হাত আমার পেটে নিলাম। দেখুন, এটা আপনার গিফট, আপনার সন্তান। পছন্দ হয়নি গিফট? দয়া করে একবার তো কথা বলুন। ওনার বুকের উপর শুয়ে কান্নায় ভেঙে পড়লাম। কিছুক্ষণ পর ওনার হাত নড়ছে। আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার ভালো করে দেখলেন। এ তো পুরো মিরাক্কেল হয়ে গেল। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্তি। কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। 2-3 দিন পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি বসে ওনার হাত ধরে কান্না শুরু করে দিলাম। এই কান্নায় সুখ মেশানো আছে। 9 মাস পর খুব কষ্ট হচ্ছে। উনি আমার হাত ধরে পাশে বসে আছেন। আমার প্রতিটি কষ্ট উনি অনুভব করছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে খুব। কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যাবে অপারেশন রুমে। আমি ভালো করে দেখছি মানুষটাকে। যদি কখনো না ফিরে আসি তবে এটাই যেন আমার শেষ দেখা। শুনুন, বলো। ভালোবাসি আপনাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। তোমার কিছু হবে না, দেখে নিও। তোমাকে বাঁচতে হবে আমার জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি সবার মুখে চিন্তার ছাপ। প্রায় 2 ঘন্টা পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হলো। ঠিক ওনার মতো। খুশির বাদ ছিল না। সবাই খুশি। উনি তো আনন্দে নাচানাচি করছে। সবাইকে দেখে আমিও খুশি। আর কিছুই চাই না আমার। জীবন চলতে থাকুক তার আপন গতিতে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে দুষ্টু মিষ্টি গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল। তবুও লোকটার মায়া হলো না। সে নাকি আবার আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা নাকি ছাই? সবই ওনার ভণ্ডামি। মনে করে জোর করে বিয়ে করলেই ভালোবাসা পাবে। একদম সহ্য করতে পারি না লোকটাকে। আমাকে জোর করে বেঁধে রেখেছে, তাও আবার বাসর ঘরে। এমন বাসর যেন অন্য কোনো মেয়ের কপালে না ছোটে। বিয়ের সময়ও হাত পা বেঁধে অনেক মেরেছে আমাকে। মারধর করে বিয়েটা করেই নিল। শয়তানটার জেদের কাছে হেরে গেছি আমি। ঘটনার শুরু হয়েছে 2 বছর আগে থেকে। আমি তখন মাত্র 10ম শ্রেণীতে পড়ি। এই লোকটি প্রতিদিন আমার পিছু নিত। অনেক দিন তো ভাইয়া দেখেও ফেলেছিল। বাসায় এসে অনেক কিছু বলেছে আমাকে। লোকটার নাম পূর্ণ। অনার্স শেষ করেছে। এখন আর লেখাপড়া করে না, কিন্তু মাস্তানি করে পুরো এলাকায় নাম করে ফেলেছে। তাই ভাইয়া ওকে দেখতে পারে না। আমাকে অনেকবার তার ভালোবাসার কথা বলতো। আমি কোনো পাত্তা দিতাম না। আমার সাথে অন্য কোনো ছেলে কথা বলতে সাহস পেত না ওনার জন্য। ওনার পরিবার খুব ভালো ছিল, তবুও ওনাকে কখনো ভালোবাসতে ইচ্ছে হয়নি। এমন করে 2টা বছর চলে যায়। ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে আমি। একদিন বিয়ের কথা বলে। আমি ওনাকে একটা থাপ্পড় মেরে অনেক কিছু বলি। সেদিন থেকে আমি ওনার চোখে রাগ দেখেছি। একদিন উনি আমাকে দেখা করতে বলে, আর বলে উনি আমার কাছে ক্ষমা চাইবে। এটাই ওনার শেষ কথা। অনেক কিছু ভেবে আমি রাজি হলাম। পরের দিন দেখা করতে গেলাম। উনি আগের মতোই ওনার ভালোবাসার কথা বলতে থাকে। আমি রাগে চলে আসতে চাইলাম। ঠিক তখনই পেছন থেকে মুখ চেপে ধরে। পরে আর কিছু মনে নেই আমার। জ্ঞান ফিরতেই দেখি লোকটা আমার মাথার কাছে বসে আছে। বুঝতে পারলাম উনি আমাকে ওনার কাছে নিয়ে এসেছে। আমি অনেক কান্না করি। প্রথমে উনি আমাকে অনেক বোঝায়, কান্না করে, ভালোবাসার কথা বলে। কিন্তু আমি চিল্লাচিল্লি শুরু করি। ওনার রাগ অনেক বেশি ছিল, তাই আমার হাত পা বেঁধে থাপড়াইতেছিল। গালগুলো লাল হয়ে গেছে। উনি মুখের বাঁধন খুলে দিল। আমি ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলাম। আমাকে আগে কেউ কখনো এমনভাবে মারেনি। কান্না করতেও কষ্ট হচ্ছিল। হয়তো লোকটার একটু মায়া হয়, তাই সরি বলতে থাকে। বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন উনি। ওনার বাসার কেউ কিচ্ছু জানে না, শুধু ওনার মা একটু জানে। এদিকে আমি বিয়ে করব না বলে কান্না শুরু করলাম। আবার সেই থাপড়ানি।
এমন করে বিয়েটা করেই ফেললো লোকটা। মনে একটুও মায়া নাই। ওনার থাপ্পড় খেতে খেতে আমার নাক মুখ ফুলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। ওরা আমার হাত মুখ বেঁধে বসিয়ে রাখছে। হুম হুম উনি আসছে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ও, তোমার তো মুখ বাঁধা। দাঁড়াও, খুলে দিচ্ছি। দেখো, পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে, তুমি কেন বুঝতে পারো না আমার ভালোবাসা? ভালোবাসেন তাই না? হুম, অনেক বেশি। জানো, ফুল দিয়ে ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য। আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, তুমি আপনার এই ইচ্ছেটা মেটাতে আমায় নিয়ে আসছেন তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসি। যদি অন্য কোনো ইচ্ছে থাকতো তাহলে কবে ইচ্ছেটা পূরণ করে নিতাম, কিন্তু না, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে এখন কেন এই ইচ্ছে? এখন তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। আমার সবকিছুতে তোমার অধিকার আছে, ঠিক তেমনি তোমার সবকিছুতে আমার অধিকার আছে। আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, শুধু ভোগ করতে চাইছেন। কি বললে তুমি? আপনি আমাকে ভোগ করতে চাইছেন। আবার বলো তো। হ্যাঁ, আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটার রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি কান্নাকাটি শুরু করি। ওনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। উনি কোনো পাত্তাই দিলেন না। আমার চোখের পানির কোনো মূল্য নেই। এই প্রথম ওনার ভেতরের জানোয়ারটাকে দেখতে পেলাম। আমি কান্না করছি সারা রাত ধরে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। বদমাইশ কোথাকার। সকাল 8টা বাজে। লোকটা ঘুম থেকে উঠে দেখে আমি কান্না করছি। নীলা, চুপ করো। আর কত? আল্লাহ, এই মেয়ের চোখের পানি কবে শেষ হবে আর আমার কবে শান্তি হবে? খোদা, একটু তাকাও আমার দিকে। এখন খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও হয়েছিল। উফ, এই বউ, রান্না করতে যাও। আহ, তুমি তো আবার রান্না পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করে রান্না শেষ করে আমাকে ডাকতে আসলেন। এই মেয়ে, কি সমস্যা তোমার? এখনো কান্না করতেছো কেন? আমি একদম চুপ হয়ে অবাকের মতো তাকিয়ে রইলাম। আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। চলো, তোমাকে গোসল করে দেব। কি? হ্যাঁ। লুচ্চার সব দেখার ধান্দা তাই না? মনে করছেন কিচ্ছু বুঝি না তাই না? কিছু দেখার কি বাকি আছে নাকি? সব দেখে নিছি কালকেই। কুত্তা, বের হ। আমি একা গোসল করতে পারবো। আচ্ছা, করো। গোসল তো করলাম, কিন্তু এখন পরবো কি? উফ। এই, বলো। আমি কি পরবো? এই নাও, শাড়িটা পরে নাও। কি? শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি এসে পরিয়ে দিই। এই না না, আমি পরে নিব। কোনো রকম শাড়িটা পেঁচে পরে বের হলাম। পূর্ণ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আর মিটমিট করে হাসছে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। হঠাৎ আয়নার চোখ পড়ল। হ্যাঁ, আজ সত্যি আমাকে বউ বউ লাগছে। নিজেকে তো বউ বউ লাগছে, কিন্তু জামাই তো আস্ত একটা জানোয়ার। ওহো, জামাই বললে ভুল হবে। জানোয়ারটা একজন ধর্ষক। না জানি কত মেয়ের সাথে এমন আচরণ করছে, কত মেয়ের জীবন নষ্ট করছে। উফ, ভাবতেই গা শিউড়ে ওঠে। কিছু বললেই যেভাবে থাপড়ায়, মনে হয় আগে মানুষের বাড়ি বাড়ি ঢোল বাজাতো। আজব মানুষ, ঢোল আর মানুষের তফাৎ বোঝে না। আর যাই হোক, এর সাথে আর একদিনও থাকা যাবে না। পালাতে হবে যেইভাবেই হোক। মানুষ চেষ্টা করলে সবই পারে, সফল হতে না পারলে সেটা অন্য ব্যাপার। একটা প্ল্যান কর নীলা, নয়তো এই শয়তানটার মায়ের খেতে খেতে জীবন শেষ করবি। শয়তানটা গেল কই দেখতে হবে। না, বাড়িতে তো নেই। আসলেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শয়তান আসার অপেক্ষা করি। গালে হাত দিয়ে বসে আছি। বড়রা বলতো গালে হাত দিলে জামাই মরে যায়, তাই আমি সেই চিন্তায় আছি যদি কাজে দেয়। প্রায় 40-50 মিনিট পর আসলো সে। যা করার এখনই করতে হবে। ও আম্মা গো! আরে সোনা, আম্মু বাসায়। এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কয়েকদিন পর জানাবো বিয়ের কথাটা। আর আমি কি আপনার আম্মুকে ডাকছি নাকি? আমার শরীর খারাপ লাগছে, তাই কষ্টে আম্মাকে ডাকছি। উফ, তা কেমন খারাপ শুনি? আমার মাথা ঘুরছে আর বমি বমি লাগছে, হাঁটতেই পারছি না। বাহ, একদিন আমি বাবা হতে চললাম। বলতে হবে মাইরি, আমার পাওয়ার আছে।
কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে আমার। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? মানুষের। ধুর, কিসব বাজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না, এসব প্রেগনেন্সির লক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতে পারছো না, কিভাবে যাবে? আমরা তো হেঁটে যাব না, গাড়ি করে যাব। হ্যাঁ, তা তো অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, বিকেলে তৈরি থেকো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। বলদ, এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না, এটাও জানে না। বিকেল 4টায় লোকটা আমাকে নিতে আসছে। তুমি রেডি? হ্যাঁ চলেন। আরে আরে, তুমি হেঁটে কোথায় যাও? কেন, নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। মানে? চলো। বোকা মেয়ে, হাঁটতে পারে না আবার হাঁটতে আসছে। আমি আছি কিসের জন্য, হ্যাঁ? বলে আমাকে কোলে তুলে নিল, কোলে করেই গাড়িতে নিয়ে বসালো। রওনা দিলাম। লোকটা আগে থেকেই আমাকে বলে রেখেছে আমি যেন রাস্তায় চিল্লাচিল্লি না করি, করলে আমাকে পাবনার রুগী বানিয়ে দিবে, মানে পাগল। আমিও ভালো মেয়ের মতো চুপচাপ বসে আছি। সুযোগ বুঝে কূপ দিতে হবে। আমি মনের সুখে গান গাইছি। শয়তানটা আর চোখে তাকাই আমার দিকে। যেতে যেতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা ফুচকাওয়ালা। শয়তানটা জানে ফুচকা আমার খুব পছন্দ, তাই সে গাড়ি থামালো আর বলল আমি যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না করি। আমিও ভালো মেয়ের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। শয়তানটা তো আর জানে না আমার মাথায় কি চলে। সে চলে যাচ্ছে ফুচকা আনতে। গাড়ির নখ খোলা, এই সুযোগ আমাকে পালাতে হবে। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে দিলাম দৌড়। শয়তানটা দেখতে পাইনি। দৌড়াতে দৌড়াতে মাগরিবের আজান শুনতে পাই। একটু দাঁড়ালাম। আমি কোথায় কিছুই বুঝতে পারছি না। উফ, বাসার কারো ফোন নাম্বার আছে মনেই আসছে না। টেনশনে সব খেয়ে ফেলছি। এত মন ভোলা হলে কিভাবে হবে? এখন আমি কি করব? বাসায় কিভাবে যাব? কিছুই তো চিনি না। এতক্ষণে হয়তো জানোয়ারটা আমাকে খোঁচাখুচি শুরু করে দিয়েছে। আমাকে না পেলে না জানি কি করে। আল্লাহ, এখান থেকে ভাগি আমি। দৌড়াতে দৌড়াতে পেটের নিচে ব্যথা শুরু হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রেল স্টেশনে চলে গেলাম। স্টেশনটা বেশ চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো এটা চট্টগ্রাম রেল স্টেশন। 2 বছর আগে নানুর সাথে আসছিলাম। ভেতরে গিয়ে দেখি এটাই লেখা ছিল। জানতে পারি ঢাকা যাওয়ার ট্রেন রাত 10টা 30 মিনিটে আসবে। আমাকে অপেক্ষা করতে হবে। এখন 8টা বাজছে। আমার কাছে টিকিটের টাকাও নেই। যেভাবেই হোক আমাকে চুরি করে লুকিয়ে হলেও ঢাকা যেতে হবে। এই জানোয়ারের থেকে বাঁচলে হয় আমার। এইদিকে পেটের ভেতর থেকে মিছিল হচ্ছে খাবার দে বলে। এত এত খাবারের ঝুলি নিয়ে বসে আছে লোকজন, আর আমি টাকার অভাবে খেতে পাচ্ছি না। এখন আমার খুব জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, আমাকে ভাত দে, নয়তো আমি তোদের পৃথিবী খেয়ে নেব। এসব ভাবতে ভাবতে একটা কোণে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। কেউ দেখে ফেলবে বলে মুখ নিচু করে বসে পড়েছি। কত হাসি খুশি ছিলাম আমি। আমার সাথে এমনটা না হলেও পারত। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? আমি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, আর কিছু নয়। আচ্ছা, বাসার সবাই কি আমাকে খুঁজেছে? আমাকে কি তাদের মনে পড়ে? আর ওই ছোট্ট গোলাপ গাছটা কি শুকিয়ে গেছে, নাকি কেউ যত্ন করছে? ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। সবাইকে খুব মনে পড়ছে এখন। প্রচুর পানি পিপাসা পেয়েছে। ঘেমে একাকার হয়ে গেছি। এখন পানি খেতে না পারলে মনে হয় মরে যাব। মাথা তুলতেই সেই লাল লাল চোখ আমার সামনে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাতে পানির বোতল। মনে হয় আমাকে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবে। লোকটা পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। আমিও কিছু না বলে খেয়ে নিলাম, কারণ আর 5 মিনিট আমি পানি না পেলে আমি মনে হয় মরেই যাব। এই কি, পানি খাওয়ার সাথে সাথে মাথা ঘোরাতে লাগলো। কিছু বলার আগেই আমি পড়ে যাচ্ছিলাম। কেউ ধরে ফেললো। মুখ দেখতে পারলাম না। এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। নিজেকে আবিষ্কার করলাম অন্ধকার রুমে সেই লাল টুকটুকে চোখের সামনে। চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কাচুমাচু হয়ে বসলাম আর ভাবতে লাগলাম আজকের ঝড়ের নাম কি দেওয়া যায়। এমন রাগে রাগে মুখ দেখে আমার তো হিসু পেয়ে গেছে। ও নো, এখন কি করি? এটা তো বলাও যাবে না। পরিবেশ খুব গরম এখন। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে 4-5টা থাপ্পড় দিল। লুকোচুরি খেলা খুব মজার, তাই না? আরো কিছু খেলতে মন চাইলে বলো, দুজনেই খেলি। আমি কে? কানের নিচে আরো 2টা দিলে মনে পড়ে যাবে তুমি কে। আচ্ছা আচ্ছা। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে গেছো? হুম, আমি না চাইলে তুমি আর বাসা থেকে বেরোতে পারবে না। আমি শুধু একটু গেম খেলছি তোমার সাথে। আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এখন তো সারা জীবন তোমায় আমার সাথেই থাকতে হবে, সুইট হার্ট।
ভালোবাসি তোমায়, খুবই বেশি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায়। আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন? তুমি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না? আপনার কি আমার প্রতি কোনো মায়া নেই? সবাই নিজে সুখী হতে চায়, তুমি চাও আমিও চাই, তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি। আর মায়া তো অনেক অসহায় মানুষের প্রতি আমার আছে, কিন্তু তোমার জন্য যা আছে সেটা ভালোবাসা। আমি যে আপনাকে ভালোবাসি না। আমি তো বাসি, খুব বেশি, খুব খুব। তাই ভাবুন, আমার থেকে দূরে যাওয়ার কথা বলেও মাথায় এনো না। গালটা ফুলে গেছে। আর কখনো এমন করো না লক্ষ্মীটি, রাগ হলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যে তোমার রাগী জামাই। বলেই লোকটা মিটমিটিয়ে হেসে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি দুগালে দু হাত দিয়ে বসে আছি অভাগীর মতো। আহ, কত বড় কপাল, সকাল সন্ধ্যায় থাপলানিটা খেতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। পেটের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। থাপ্পড়ে তো আর পেট ভরে না। আস্তে আস্তে করে নিচে নামতেই দেখলাম লোকটা খাবার নিয়ে উপরে আসছে। লোকটা যে কিভাবে বোঝে আমার কখন কি চাই, উফ! আমাকে দেখেই হাত ধরে রুমে নিয়ে আসলো, নিজের হাতে খাইয়ে দিতে লাগলো, ঠিক আম্মুর মতো। কেমন যেন মুখ ভরা মায়া আর মায়া। না না নীলু, তোর এসব ভাবলে চলবে না। ভুলে যাবি না এই মায়াবী চেহারার পেছনে একটা জানোয়ারের রূপ আছে। হঠাৎ করে এই রাগ হতে লাগলো। এখান থেকে চলে যান, আমার আর খিদে নেই। ওলে আমার আদরিনি, মনে হয় আবার রাগ হয়ে গেছে। এই তুমি রাগ কই রাখো বলো তো? পেটের ভেতর। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! এই পেটে আমার বাবু হাঁটাহাঁটি করবে? এর মধ্যে রাগ থাকলে সেও তার মায়ের মতো রাগী হবে। তখন আমার এই কুলকুল কোনোকুলই থাকবে না। বাবুটি ঠিক আমার মতো হতে হবে, বুঝলে? যেন লোকজন দেখে বলে, বাপকা বেটা। কথাগুলো দাঁতের দাঁত চেপে শুনছি আমি। অনেকক্ষণ একা একা বক বক করে নিচে গিয়ে আবার রুমে আসলো। এই বউ, কি গো? এই শোনো না, কি হচ্ছেটা কি? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। এখন কি আমি নাচবো? এমন করো কেন? তো কি করব? দাঁড়াও, বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। নাও, এটা পরে আসো তো। পারবো না। কি বললে? না মানে পরতে পারি না। চলো আমি পরিয়ে দিচ্ছি। না না, একাই পরতে পারবো। রাত তখন প্রায় 3টে হবে। আমি শাড়ি পরে রুমে এলাম। লোকটা তো দেখি লুচ্চা লুচ্চা, চোখ দেখছে আমাকে। ওফ, অসহ্য। আস্তে আস্তে কাছে আসতে থাকে। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যাই। মনে মনে হায় আল্লাহ করতে লাগলাম। লোকটা একটু নিচে ঝুঁকে নাক লাগিয়ে বলল, খেলা শুরু করা যাক। আমি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ভয়ে ঘামতে শুরু করলাম। না না, আমি কিছু খেলবো না, আমি ঘুমাবো। আমাকে একা ঘুমাতে দিন। সুইটহার্ট, প্রথমত এই খেলা তোমার ইচ্ছে নয়, আমার ইচ্ছেতে হবে। আর দ্বিতীয়ত, তোমাকে বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয়। এখন আসো আমার কাছে, আমার আদুলি। আপনার মতো জানোয়ারের সাথে আমি এক বিছানায় কখনোই ঘুমাবো না। তোমার কি ভালো কথায় কখনো কাজ হয় না? আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো না শোনা। চুপচাপ এখানে চলে আসো। যা করার করে নিন, আমি চলে যাচ্ছি। গুড নাইট। বলেই ঘুরে দাঁড়িয়েছি অন্য রুমে যাবো বলে। জানোয়ারটা পেছন থেকে চুল ধরেছে। আহ, কি করছেন এসব? আমার লাগছে, ছাড়ুন। ভালো কথায় তোমার কাজ হয় না তাই না? আজকের কথা সারা জীবন মনে রাখবে শোনা। সবসময় জানোয়ার বলো, আজ না হয় জানোয়ারের আচরণটাই দেখবে। চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। এই চোখে কোনো মায়া নেই। ভয়ানক সেই রূপ বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি বারবার দরজার দিকে দৌড়ে যাচ্ছিলাম। একটা সময় আমার পায়ে একটা কিছু দিয়ে বেশ জোরে আঘাত করে। আমি আর্তনাদের চিৎকার করে উঠি, কিন্তু এই চিৎকার শুনবার কেউ নেই। এখন আর দৌড়াতে পারছি না। হ্যাঁ, এটাই মানুষরূপী জানোয়ার, যে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতিটা চুমু যেন আমার কোমরে পরিণত হচ্ছে। রক্তের দাগ ভরে যাচ্ছে। প্রতিটি চুমুতে আমি ব্যথায় চিৎকার করে উঠি, কিন্তু লোকটার কানে যেন কিছুই প্রবেশ করছে না। সে যেন মাতাল হয়ে পড়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আজানের ধ্বনি শুনে সে ছেড়ে দেয় আমাকে। ঘুমিয়ে পড়া আতুলি বলে গভীর ঘুমে তলিয়ে যায় লোকটা। আমি রুমের এক কোণে গিয়ে ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। এই অত্যাচার কতদিন চলবে আল্লাহ জানে। বাহিরে পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। মনে হচ্ছে ভোর হয়ে গেছে। আমি যে উঠে ওয়াশরুমে যেতে পারছি না। পা বেশ ফুলে আছে ব্যথায়। একটু ঘুমও নেই চোখে। নাক, কান, ঠোঁট মরিচের মতো জ্বলছে, সাথে ব্যথাও আছে। বাহিরে আস্তে আস্তে আলো ফুটতে থাকে। এই আলো জানালার পর্দা দিয়ে রুমে ঢুকছে।
দেয়ালে হেলান দিয়ে বসে আছি, চোখের পানি শুকিয়ে গেছে গালে সারা, মুখে এখন আর চোখ থেকে পানি পড়ছে না। 8টা বেজে গেছে। আমি খেয়াল করলাম রাতে আমাকে ফুলদানি দিয়ে পায়ে আঘাত করেছে। ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে আছে। রাতে লাইট অফ থাকায় বুঝতে পারিনি কী দিয়ে আঘাত করেছিল। হঠাৎ লোকটা নাড়াচাড়া করে উঠে চোখ খুলে পাশে তাকালো। আমাকে বিছানায় পাশে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। শালা রুমে চোখ বুলাতে থাকে। আমাকে মেঝের এক কোণে অসহায়ের মতো গুটিয়ে বসে থাকতে দেখলো। বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। আমি চুপচাপ বসে আছি আগের মতো। কাছে এসে বসলো। লোকটার সারা গায়ে নখের আঁচড় রক্তবর্ণ ধারণ করে আছে। অনেক জায়গায় কেটে গেছে। বুঝতে বাকি রইল না এগুলো আমার নখের আঁচড়। এখনো ঘুমাওনি তুমি? না ঘুমালে যে সারাদিন মাথা ব্যথা করবে। চলো, গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবে। বাবুটার কোথায় কষ্ট হচ্ছে আমাকে কি বলা যাবে? বাবুটা কান্না করলে আমার যে খুব কষ্ট হয়। উনি খেয়াল করলেন আমার পা ফুলে বালিশ শুয়ে আছে, মুখও ফুলে গেছে, ঠোঁট তো চেনাই যাচ্ছে না। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কালকের জন্য সরি সোনা। তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না, পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। তখন কি করি না করি কিছুই ঠিক নেই। অনেক ভালোবাসি। এটা ভালোবাসা? এটা ভালোবাসা হলে ধর্ষণকে মানুষ কি বলবে? তোমার আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। তোমার সাথে আমার কিছু হলে সেটা পবিত্র, এটা দর্শন নয়। আমি শুধু তোমাকে সারা জীবন কাছে রাখবো বলে এইসব করছি। ভুল বুঝো না আমায়। তুমি প্রেগনেন্ট হয়ে যাও, এরপর থেকে আমি আর তোমার সাথে এমন আচরণ করব না। আমাদের একটা বাবু হয়ে গেলে তুমি আমাকে ছাড়তে পারবে না। বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে। তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিতে পারবে না। আমি যে তোমায় কখনো হারাতে চাই না। তোমাকে সারা জীবন কাছে রাখতেই কষ্টগুলো দিচ্ছি বাবন। এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলে ফেললো লোকটা। আমি তাকিয়ে আছি তার শরীরের ক্ষতের দিকে। 2-3 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে তুলে নিয়ে গেল গোসল করাতে। আয়নায় তাকালাম একবার। মুখ ফুলে যাওয়াই চেনাই যাচ্ছে না, কিন্তু লোকটার কোনো নজর নেই নিচের দিকে। যেন এইরকম রক্তাক্ত হবারই ছিল। লোকটা খুব যত্ন করে আমায় গোসল করিয়ে দিয়ে কোলে কোলে রুমে দিয়ে নিজেও করে নিল। তার চোখে এখন আর কোনো রাগ নেই। সেই মায়া, যেই মায়াবী চোখ তাকিয়ে হারিয়ে যেতে চাইবে সব মেয়ে। আমি রুমে বসে বসে চুল শুকাচ্ছি। হঠাৎ লোকটা একটা তোয়ালা পরে অন্য আরেকটি তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম। দেখতে তো বেশ আগের থেকেই হিরো। ভেজা চুলে নাকি মেয়েদের দারুণ লাগে। এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না। ভাবতে ভাবতেই চোখ পড়লো লোকটার বুকের দিকে। লোমে ভরা ছিল। ইচ্ছে করছে গিয়ে একটা চিমটি কেটে দিই। আমি বারবার আর চোখে তাকাই লোকটার দিকে। সে এখনও ব্যাপারটা খেয়াল করেনি। আল্লাহ নীলু, তুই দেখে লুচু মেয়ে হয়ে গেছিস। ছি ছি, কি লজ্জা। আমি মনে মনে হাসতে থাকলাম। রাতের কথা আমার কিছুই মাথায় নেই। এখন কি ঘটছে আমি তো এই ভাবনাই মরি। কিছুক্ষণ পর আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো লোকটা। আমি তো ভয়ে শেষ। না জানি আবার কি করলাম। ইয়া আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দিও। এই যে বিচ্ছি, এত বেলা হলো এখনো কি খিদে পায়নি আপনার? খিদে তো সেই কখনই পেয়েছে। ফ্রিজে তো খাবার রাখা ছিল। আমার পা। ও সরি সরি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না, আমি নিচে যাব। তোমার পা? পায়ে হেঁটে যাব কেন? কোলে করে নিয়ে যান। বাবা, আমার বউ তো আমার থেকে বেশি রোমান্টিক। কথাটা বলতেই আমি একটা ভেঙচি কেটে দিলাম। লোকটা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমি তার শরীরের গন্ধ নিচ্ছি। মানুষের গায়ে একটা আলাদা গন্ধ থাকে। আমি এটা উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে টেবিলের সামনে বসালো। অনেক খাবার সাজানো আছে টেবিলে। উনি নাকি নিজের হাতে আমার জন্য রান্না করেছেন। না, লোকটা অতটাও খারাপ না, শুধু রাগ হলে জানোয়ার হয়ে যায়। এটা ছাড়া সব ঠিক আছে। উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে, আর ছোটবেলার গল্প জুড়ে দিলেন। আমিও মন দিয়ে শুনছি, আর ওনার ছোটবেলার দুষ্টু দুষ্টু কাণ্ড শুনে দুইজন হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছি। লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা বাচ্চা লাগছে, যেন খুব নিষ্পাপ। নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। বাসায় কয়েকজন কাজের জন্য বয়স্ক মহিলা আছে। ওরা গ্রামের খুব মিশুক। ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। লোকটার কি জানে একটা কাজ পড়ে যায়। আসতে নাকি সন্ধ্যা হবে। সবাইকে বলে যায় আমার খেয়াল রাখতে। আমি সারা দিন বাড়িটা ভালো করে দেখলাম। বেশ বড় সড়ো একটা বাড়ি। এটা নাকি আমার শ্বশুর আমার জন্য বানিয়ে দিয়েছেন। লোকটা তার আগের মতো নেই।
আগে বখাটে ছিল, দেখলেই মনে হতো লোকটার কি বাড়ি ঘর নেই, এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এখন চাকরি করে, নিজেকে গুছিয়ে নিয়েছে, বেশ তো। সন্ধ্যা 7টার দিকে তিনি বাড়ি ফিরলেন। আমি বসে বসে পান নাচিয়ে ওই আন্টিদের সাথে টিভি দেখছি। আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এখানে আটকে রেখেছে। ওনার হাতে বড় বড় 2টা ট্যাডি, সাথে অনেকগুলো চকলেট আর আইসক্রিম। এগুলো দেখে আমার মুখে হাসি ফুটে, কিন্তু কাউকে বুঝতে দিইনি। একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রুমে চলে গেলাম শুতে। আমি চোখ বন্ধ করে আছি যেন উনি বুঝতে পারে আমি ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে একবার বলল, খুব ভালোবাসি বউটাকে। কিন্তু বউটা কেন যে বোঝে না। এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে। হে আল্লাহ, রক্ষা করো। তারপর একপাশে ঘুমিয়ে পড়েছে। আমিও মিটিমিটি হাসছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হয়েও কুয়াশার চাদরে ঢেকে থাকে সব। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইটহার্ট। হুম। কি ব্যাপার, সকাল সকাল বেঞ্চি দিলা যে? রাগ, আমি রাগ। চোখ মুখ দেখে বুঝতে পারবেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। আমি এখন কোন ফান্দে পড়ে গেছি? রাখেন তো আপনার আচাইরা পাচাল। আগে বলেন, আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম, সকালে উঠে দেখি নাই, কোথায় গেল? কোথায় গেল? বলেই কফির মগ টেবিলে রেখে মাথা চুলকাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটও চুরি হচ্ছে। তো তো তোমার চকলেট কে চুরি করবে? যে আমার সাথে এক বিছানায় ঘুমায়। কে ঘুমায়? ন্যাকা, মনে হয় উনি জানেন না কে ঘুমায়। তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার বাবুনির চকলেট খেতে পারি? তুমি বলো। কেন, আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? বোঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দাও, তোমার চকলেট খাওয়ার সাহস আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্যই আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন কিছু মনে পড়ছে না। কি, তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে এই মিথ্যা অপবাদটা শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, নিয়ে যাও আমাকে। হয়েছে, এত ঢং করতে হবে না। কি করবো তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথাজ্ঞা ম্যাডাম। এবার চকলেট চুরি হলে আমার দোষ নেই কিন্তু। হ্যাঁ, আমি এত বোকা না। এইবার সব চকলেট গোপন জায়গায় লুকিয়ে রাখবো। পিচ্ছি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি আছে। কিছু বললেন মনে হয়? না না, কফি ঠান্ডা হয়ে গেছে, যান গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কোথায় বউ আমায় একটু আদর যত্ন করবে তা না, আমি নিজের বউ সেবা যত্ন করছি। আল্লাহ। আবারও কিছু বললেন মনে হলো। না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গরম কফি আনছি। ওয়াশরুমে গিয়েই হাসিতে লুটুপুটি খাচ্ছি। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে দিলাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি, আর দোষ পড়ল নিষ্পাপ রাগী জামাইয়ের উপর। ব্যাটাকে এইভাবেই জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন স্বর্ণা এসেছে। স্বর্ণা খুব মিশুক একটা মেয়ে। আমরা একসাথেই লেখাপড়া করছিলাম। ওকে দেখেই গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করালাম 3 জন। উনি বিকেলে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় স্বর্ণা তার ভাইয়ের কাছে বায়না ধরেছে শপিংয়ে যাবে। ভাই, আমি শপিং করতে যাব। কাল নিয়ে যাব। না, আজ যাব। কিন্তু আমার তো অফিসে একটা কাজ আছে বোনটি, কালকে যাই প্লিজ। আমি ভাবির সাথে যাব। লোকটা অন্য কিছু বলতে পারল না, জানে বোন কষ্ট পাবে, আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, ভাবিকে নিয়ে যা। আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না, তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখবে, ওকে শোনা? কথাটা আমাকে কানের কাছে এসে আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আমি আর স্বর্ণা মন ভরে শপিং করতে থাকলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর 3 পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনে নেই। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। একসাথে এক স্কুলে লেখাপড়া করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যাই। অনেকদিন পর দেখা, দেখতে পেয়েই জড়িয়ে ধরল। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতো,
যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম, সাথে সয়নাও ছিল। সেই ছোটবেলার পুরনো দুষ্টুমির কথা জুড়ে দিলাম আমরা 3 জন। আমরা 6টার দিকে বাসায় পৌঁছাই। বাসায় গিয়েই সবাইকে আমাদের শপিং দেখালাম। ঠিক 7টার সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর সন্ধ্যা টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিজের রুমে চলে গেলেন। সেটা নিয়ে অতটা মাথা ঘামাইনি আমি। 10টা 30 বাজে। আমি আর সন্ধ্যা সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে বলল লোকটা। নীলা, রুমে এসো তো। আমি এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো টিভি দেখতে চলেছি। 30-35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, আমি এখন উপরে যেতাম। কথা বলে শেষও করতে পারলাম না। ঠাস ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিল। সন্ধ্যা ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলমল করছে। কিছু না বলেই আমার চুল টেনে ধরলো। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ, কারণ আমি এই রাগের কারণ বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠে ধরে টেনে সিঁড়িতে উপরে নিয়ে গেল। আমার কাছে তুই সুখে না? আগে বললেই পারতি। তোর গায়ে অনেক জ্বালা, আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো পরপুরুষ না, তুই ভালো করেই জানিস। আমার মাথায় কিছুই ঢুকছিল না। তোর শপিং তো 5টার সময় শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে 6টায় ফিরলে কেন? কোনো উত্তর নেই। আজকাল ছেলেদের সাথে জড়াজড়ি করতেও তোর মন চায়। কিরে, পরপুরুষের সাথে করতে পারলে নিজের স্বামীর সাথে পারবি না কেন? অন্যের বিছানায় শুতে পারলে আমার বিছানায় শুধু সমস্যা কেন তোর? আমার মুখে কোনো কথা আসছে না। মানুষের ভাবনা এত নিচ কিভাবে হতে পারে? এত খারাপ চিন্তা ভাবনা। এই লোকটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে? সকালে এক রূপ, রাতে আরেক রূপ। ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন। মাথাটা ঘুরছে। চুপ কেন তুই? কিছু বল। আমার চোখ পানিতে ভরে গেছে, শুধু ঝরার অপেক্ষা। তোকে যে কি করতে ইচ্ছে করছে আমার, এই আমার কি নেই যা ওই ছেলের মধ্যে আছে বল। টেনে শাড়িটা খুলে ফেললেন। তোর কোথায় কোথায় হাত দিয়েছে তোর ওই প্রেমিক? এখানে, এখানে, ওখানে। হাত দিয়ে দেখাচ্ছে আর চিল্লাচ্ছে। তুই তো অপবিত্র হয়ে গেছিস, তোকে এখন পবিত্র করতে হবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, শুধু অবাক হয়ে দেখছিলাম মানুষটাকে। এখন তো আমার অবাক হওয়ারই পালা। একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আমি। লোকটা আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। রাত 12টা বাজতে চলল। ঝর্ণার নিচে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সারা রাত তুই পানির মধ্যে দাঁড়িয়ে থাকবি, ভুলেও এই নিচ থেকে সরবি না, কথাটা মাথায় রাখবি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাই সুইটহার্ট। বলেই চলে গেল। এটা কি আসলেই ভালোবাসা? এমনিতেই শীতের সময় পানি বরফে পরিণত হয়েছে। হে আল্লাহ, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? কেন তুমি এতটা কষ্ট দিচ্ছ আমায়? দেখা যাক এই অত্যাচার কতদিন চলতে থাকে। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। মাথায় চিনচিন ব্যথা করছে। আস্তে করে চোখ মেলে তাকালাম। এ কি, আমি কোথায়? পাশে তাকিয়ে দেখি লোকটা আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কি হয়েছে আমার? আমি নাড়াচাড়া। লোকটা বুঝে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসি। চোখ দুটো লাল হয়ে আছে। মনে হয় ঘুমায়নি সারা রাত। এখন কেমন লাগছে তোমার? ভালো। কিন্তু আমার কি হয়েছিল? সকাল উঠে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছো। রাতের জন্য আমি অনেক সরি। আর কখন এমন হবে না শোনা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বাজে মেয়ে, তাই এমন ব্যবহার পেতে হয়। এতে আপনার তো কোনো দোষ নেই। এমন বলো না লক্ষ্মীটি, তুমি খুব ভালো, খুব মিষ্টি, আমার আদরের বউ। হ্যাঁ, খুবই আদরের, খুব ভালো জানি আমি। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় ফিরলেই দেখতে পারবে। আমি এক্ষুনি বাসায় যাব। কি ব্যাপার, আগে আমার কাছ থেকে পালাতে চাইতে আর এখন আমার কাছে তাড়াতাড়ি আসতে চাইছো? ভালোবাসা হয়ে গেছে মনে হয় বাবুটার। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই চলে গেল। কিছু একটা ভাবতে লাগলাম, এমন সময় সন্ধ্যার আগমন। তোমার তো ভাগ্য খুব ভালো ভাবি, আমার ভাইয়ে বউ পাগলা হয়ে গেছে। মানে? তোমার তো 2 দিন কোনো জ্ঞান ছিল না। এই 2 দিন ধরে ভাইয়া কিছু খেলো না, একটু ঘুমায়নি, শুধু নিজের পাশে বসেছিল। কখন তোমার জ্ঞান ফিরে এই আশায়। ভাইয়া আমার প্রেম পাগল হয়ে গেছে। বলেই মিটিমিটি হাসছে স্বর্ণা। ভাবি, বলো। পাশের কেবিনে কে ভর্তি আছে জানো? কে? শাওন। এটা আবার হাসপাতালে ভর্তি কেন? দেখলেই বুঝবে। আচ্ছা চলো। কোথায়? শাওনের কাছে।
তোমার শরীর এখন কেমন? হাঁটতে পারবে তো? হ্যাঁ, এখন তো বেশ ভালো লাগছে, হাঁটতে পারবো। চলো। আস্তে আস্তে করে বাসের কেবিনে গেলাম। এ কি, শাওনের এই অবস্থা কিভাবে হলো? একটা পা উপরে ঝোলানো, সারা পায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে পাশে বসতেই শাওন চোখ খুলল। আমাকে দেখে ভয় কাঁপতে লাগলো। আমি মাথায় হাত দিতেই বলে উঠল, তুই তুই আমাকে ধরিস না আম্মা। আগে জানলে আমি কখনো তোর দিকে তাকিয়ে কথা বলতাম না। তুই আমার আম্মা, আব্বা, দাদি, নানি সব। মাফ করে দে খালাম্মা। কিরে, মাথায় প্রবলেম হয়েছে নাকি তোর? কি বলো সেই সব আবল তাবল? আমার থেকে দূরে থাকবই নে, নাইলে তোর জামাই আমাকে জীবিত কবর দিবে। কথাটা শুনতেই মাথায় হাত চলে গেল আমার। হায় আল্লাহ, এই লোকটা যে কি করতে ইচ্ছে করে কোনো কিছুই হুঁশজ্ঞান নেই। রাগ হলে কি করে না করে নিজেও জানে না। অনেকক্ষণ ধরে বসে আছি পেটে, লোকটা আসলো। চলো সুইটহার্ট, তোমার যাবার সময় হয়ে গেছে। চলেন। আরে হেঁটে যাবে নাকি? হ্যাঁ, নয়তো কি, হাসপাতালের ভেতরে গাড়ি এনে গাড়ি করে যাবো নাকি? আমি আছি কি করতে তাহলে? বলেই কোলে তুলে নিল, নিয়ে গাড়িতে বসালো। আমার তো শাওনের অবস্থা দেখে মাথায় আগুন জ্বলছে। আমি বড় বড় করে তাকিয়ে আছি লোকটার দিকে। মা গো মা, এমনভাবে তাকিয়ে আছো যেন আমাকে পানি দিয়ে গিলে খাবে। হ্যাঁ, খাবো। বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে। আমাকে খেও না প্লিজ, আমি তোমাকে ভালোভাবে রান্না করে খাওয়াবো জানটি। আজে বাজে কথা বলবেন না, আগে বলুন শাওনের এই অবস্থা কে করেছে? তোমার স্বামী। আচ্ছা, আপনি এটা কেন করলেন? আল্লাহ, তুমি মেনে নিয়েছো আমি তোমার স্বামী? না, মানি না, আর কখনো মানবও না। আগে বলুন আমার স্বামী এটা কেন করলো? তোমার স্বামী এটা মানতে পারোনি। কোনটা? ওই যে তার মিষ্টি বউটাকে কেউ জড়িয়ে ধরবে এটা। শাওন আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ঘষাঘষি করতে হবে? দূর থেকে কথা বললে হয় না? ওর ভাগ্য ভালো বলে হালকা মেরে আবার হাসপাতালে ভর্তি করে এসেছি। দ্বিতীয়বার এমন করলে মেরে ফেলবো। আমার বউকে স্পর্শ করা, হ্যাঁ? ভালো করে মজা বুঝিয়ে দেবো। ভালো করে বুঝিয়ে বললেই হতো। অত শত বোঝাতে পারি না আমি। হ্যাঁ, শুধু মারামারি করতে পারেন। হ্যাঁ, তা বেশ ভালো পারি। ফাঁক দিয়ে পড়েছি আমি বিপদে। কিছু বললে? কই না তো। আর ভালো করে শুনে রাখো তুমি, তোমার ভাই, আব্বু, কাছের আত্মীয় স্বজনরা ছাড়া কেউ যেন তোমাকে জড়িয়ে ধরতে না পারে। ধরলে খুব খারাপ অবস্থা হবে। কার? তোমার, আর যে ধরবে তার। তোমাকে ধরবো আমি, ভালোবাসবো আমি, আদর করবো আমি, মাঝে মাঝে রাগ দেখাবো আমি, অন্য কেউ না। বেঞ্চি দিলা কেন? আমার ইচ্ছে। যা হবে সব আমার ইচ্ছেতে। তোমার ইচ্ছেতে কিচ্ছু হবে না। তাই? হ্যাঁ, তুমি এখন আমার কাছে আছো কারণ এটা আমার ইচ্ছে। যদি আমাকে চুরি করে নেয় কেউ? পারবে না, তোমাকে কেউ নিতে পারবে না আমার থেকে। তুমি যে আমার নিঃশ্বাস, তোমায় ছাড়া বাঁচি কি করে বলো? খুব ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ঠিক অক্সিজেনের মতো। তুমি ছাড়া আমি অচল। তুমি নেই আমি নেই, তুমি আছো আমিও আছি। নীরব হয়ে দেখছি, এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা নয়, আমাকে হারানোর ভয়ও আছে। আমাকে অন্য কারো কাছে দেখলে তার রাগ হয় খুব। এটাই হয়তো ভালোবাসা। আমাকে অন্য কারো হতে দিতে চায় না সে। আমি কি শুধুই তার? এই 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 বলুন। তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমাকে জোর করে আটকিয়ে বিয়ে করেছেন, আবার দোষ খুঁজছেন আপনি? অন্য ছেলে হলে রেপ করে ছেড়ে দিত। আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করে স্পর্শ করেছি। একই তো কথা। তোমাকে জোর করে স্পর্শ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমার একটা বাবু চাই ঠিক তোমার মতো, সারা জীবন নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাচ্চাটা হয়ে গেলে সব তোমার ইচ্ছেতেই হবে। তুমি যা বলবে তাই। তুমি যদি আমাকে ফ্লোরে ঘুমোতে বলো আমি তাই করব, প্রমিস। খুব ভালোবাসি তোমায়। এসব তোমার আর আমার জন্যই করেছি। লোকটার চোখে কত স্বপ্ন, সবকিছুই ঠিক আছে, শুধু রাগটা বেশি। আমার রাগী জামাই। মেটে মেটে হাসতে লাগলাম আমি ওনার কথা শুনে। বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসায় ঢুকে যে এত বড় সারপ্রাইজ পাবো তা আগে ভাবতে পারিনি আমি। আমার সামনে আমার আম্মু, আব্বু, ভাইয়া। ওনার আম্মু আব্বুও বসে আছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেকদিন পর তাদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আম্মু আমার চোখ মুছে দিচ্ছে। আমাদের তো আগে বলতে পারতি রে মা, আমরা সব মেনে নিতাম। মানে কি? তুই পূর্ণকে ভালোবাসিস, আমাদের আগে বললেই হতো। এইভাবে না পালিয়ে আমাদের বললে আমরা সুন্দরভাবে আয়োজন করে তোদের বিয়ে দিতাম। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি সব বলছে এরা? আমি কিছু বলতে যাব এমন সময় লোকটা আমাকে টেনে উপরে নিয়ে চলে আসলো।
কি ব্যাপার, আমাকে জোর করে নিয়ে আসলেন কেন? ওদের কথা ভালো করে বুঝতেও পারলাম না। যাই, আমি শুনে আসি কি হয়েছে। ছাড়ুন আমাকে। কোথাও যেতে হবে না। আপনি তাদের কি বলেছেন বলুন? হুম, বলবো না। বলুন না প্লিজ। আচ্ছা, বললে কি দেবে? আমার কাছে তো কিছুই নেই, কি বা দিব? হুম, কিছু তো দিতে হবে, নয়তো বলবো না। আচ্ছা দিব। কি দেবে শুনি? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, বলতে এত লজ্জা পেলে দিবে কিভাবে? আগে বলুন, পরে দিয়ে দিব। আগে বলো কি দেবে, পরে বলে দিব। আমি একটা তুমি একটা কি? আমি একটা চুমু দিব। ওলে বাবালে, কোথায় কোথায় দেবে? আহ, দিলেই তো দেখবেন। এখন বলুন কি বলছেন ওদের? বলেছি কি? বলেছি আমরা দুজন 4 বছর ধরে প্রেম করেছি, বাসায় কেউ হয়তো মেনে নেবে না, সেই ভেবে ওদের না বলে পালিয়েছি। কি? হ্যাঁ। কুত্তা বিলাই শয়তান। লোকটা হাসি শুরু করেছে। আমি রাগে ওনার চুল ধরে টানছি। প্রায় 5 মিনিট ওনার চুল টেনে ছিঁড়েছি। আরে থামো থামো। না, থামবো না। আপনি এত বড় মিথ্যা বললেন, মিথ্যুক একটা। কিসের মিথ্যা? বিয়ের আগে প্রেম না করলে বিয়ের পর তো করছি এখন। কিসের প্রেম? হ্যাঁ, আল্লাহ, দেখো নীলা, এসব দেবার কিন্তু কথা ছিল না। যা দেবার কথা ছিল ওটা দাও। দিব না। দিবা না? হুম। দিবে না তো? না না না। বুঝেছি, আমারটা আমাকে জোর করে আদায় করে নিতে হবে। ভালোই হলো, আমি নিজে আদায় করে নিলে অন্য কিছু নিতে পারবো। অন্য কিছু কি? ওই যে বাসরাতের কথা মনে আছে? আমার তো লজ্জা লাগছে এক্ষুনি। না। কি না? কাছে আসো শোনা। আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে নিতে হবে না। এখন যে আমার অন্য কিছু পেতে ইচ্ছে করছে। কি? বুঝে নাও শোনা। বলেই ওনার নাকটা আমার নাকের কাছে নিয়ে আসে। আমি তাড়াতাড়ি করে ওনার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে নিচে চলে আসলাম। নীলা, একদম দৌড়াবে না। দূর, চাইলাম কি আর পাইলাম কি? কপালে না দিয়ে ঠোঁটে তো দিতে পারতো। আহা, এই কষ্ট যে কই রাখি। নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে। আমিও গিয়ে বসে পড়লাম। আমি তো আজকেই আমার বৌমাকে বাসায় নিয়ে যাব। সে না হয় নিবেন, আমাকেও কিন্তু কিছুদিনের জন্য আমার মেয়েকে দিতে হবে। হুম, বিয়ান এখন কিন্তু আপনার মেয়ে নয়, এখন এটা আমার মেয়ে। আমার মেয়ে খুব লাকি যে এমন স্বামী আর শ্বশুর শাশুড়ি পেয়েছে। আপনার মেয়েও কিন্তু কম মিষ্টি নয় বিয়ান। সবাই হাসাহাসি করছে, তাই আর আমি সত্যিটা বললাম না। সবাই যখন খুশি তাহলে এটা মেনে নেওয়াই ভালো। লোকটা তো খারাপ না, আমাকেও খুব ভালোবাসে। ওনার রাগ হবে এমন কিছু না করলেই হবে। তিনিও নিচে নামলেন। পূর্ণ, সব গুছিয়ে নে, আজই তোদের বাসায় নিয়ে যাব। কিন্তু আম্মা, আমার অফিস। কিছুদিনের জন্য ছুটি নে, কিছুদিন আমাদের সাথে থেকে কিছুদিন নীলাদের বাসায় থেকে চলে আসবি। মেয়েটার কথা ভাবা একবার, কতদিন ধরে নিজ বাড়িতে যেতে পারে না, হয়তো খুব কষ্ট হচ্ছে মেয়েটার। আচ্ছা, আমি অফিসে ফোন করে ছুটি নিয়ে নিচ্ছি। আমি তো বেশ খুশি, অনেক দিন পর বাড়ি যাব। উনি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে নিল। আমরা সবাই রাতে ডিনার করে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে। এখন সন্ধ্যা। আম্মু আর আমার শাশুড়ি মা বসে বসে টিভি দেখছে। আমি রুমে বসে বসে পা নাচাচ্ছি। এমন সময় রুমে লোকটার আগমন। এই যে ম্যাডাম, খুশিতে যে পা দুলাচ্ছেন, সব ব্যাগে কে গোছাবে? হ্যাঁ কেন? সব তো আপনিই গুছিয়ে নেবেন। হ্যাঁ, পাইছি তো বিনা পয়সার একটা চাকর। কাজ করাও কিন্তু কোনো বকশিসই দাও না। বইয়ের কাজ করে দিলে চাকর হয়ে যায় বুঝি? বইয়ের কাজ করলে চাকর হয় না, শালির কাজ করলে হয়। তুমি তো আমার শালি, তাই না? কেন দাও আমায় গালি? আল্লাহ, আমাকে একটা শালি দিতে পারতে। শালিটা দুলাভের কষ্ট বুঝতো, মাঝে মধ্যে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। আমিও শালিকে চোখে চোখে রাখতাম। লুচ্চা কোথাকার, বইয়ের সেবা করতে পারে না, আবার শালি শালি করে মরে। শালি মানেই তো মনের অর্ধেক জায়গা তার। আহা, আপনার মন আমি টেনে ছিঁড়ে নেব, এরপর দেখবো কত মানুষের জায়গা হয় এতে। আচ্ছা, তোমার 2-3টা সুন্দর সুন্দর ছোট বোন থাকলে আমরা কত মজা করতাম, তাই না? কেন? আমি বুঝি সুন্দর নয়? আমাকে পছন্দ হয় না? হয় হয়, কিন্তু বউ আমার মনের কথা তো বুঝে না। হুম। হ্যাঁ, শুধু এটাই করতে পারবে, আর কিছুই পারবে না। তাতে আপনার কি? আমার বউ। বইয়ের জন্য তো এতটুকু কাজ করতেই পারেন আপনি। না, পারি না। কেমন জামাই রে বাবা! খুবই সহজ সরল জামাই, যেমনি নাচাবা তেমনি নাচবে। ঢং। রুমে এসে যেন দেখি সবকিছু ব্যাগে গোছানো। মহারানীর হুকুম তো মানতেই হবে।
আমি আবার নাচতে নাচতে আমাদের পাশে গিয়ে বসলাম। আর যেন খুশির সীমা নেই আমার আর ওনার পরিবারও আমাদের দেখে খুব খুশি। উনি আমাদের দুজনের জিনিসপত্র ব্যাগে ভরে নিলেন, একটা লাল রঙের পাঞ্জাবি পরে নিলেন, আর আমি লাল শাড়ি। ওনাকে বেশ সুন্দর লাগছে, দুজনকে নতুন জামাই বউ লাগছে। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। বাহিরের একটা রেস্টুরেন্টে ডিনার করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ভোরে ঢাকায় পৌঁছে গেলাম। অনেক দিন পর নিজের এলাকায় খুব ভালো লাগছে। সব কিছু কত আপন। প্রথমে শ্বশুর বাড়ি নিয়ে গেল আমাদের। শ্বশুর শাশুড়ির আদর যত্নের কমতি নেই, ঠিক যেন নিজের মা বাবা। ওনাদের আদরে লোকটার খারাপ ব্যবহারগুলো ভুলেই গিয়েছিলাম। আমি ওনাদের মেয়ের মতো হবার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তারা কষ্ট পাক। আমাকে পেয়ে যেন ওনাদের পরিবারটা পরিপূর্ণ হয়েছে। নিজের ছেলের থেকে বেশি আদরের হয়ে গেল বৌমা। ওখানে 3 দিন থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে আমি নিজের মতো করে থাকলাম 3 দিন। এই 6 দিন লোকটার সাথে আমার বেশি কথা হয়নি। আমরা নিজেদের মতো ব্যস্ত ছিলাম। লোকটা এসেছিল কথা বলতে, কিন্তু আমি সুযোগ দেইনি। ওনার ছুটির সময় শেষ, আবার আমাদের চলে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তারপর রাতের ট্রেনে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চুপচাপ বসেছিলাম, উনি এসে কথা বলতে থাকে আর আমাকে হাসাতে লাগলো। সারা রাত গল্প করতে করতে কখন যে ভোর হতে চলেছে আমরা কেউ বুঝতেই পারছিলাম না। গল্পে গল্পে ভালো লাগা বাড়তে থাকে। সকাল সকাল বাড়ি চলে আসলাম। সারা রাত ঘুম হয়নি, তাই ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। লোকটা নিচে কি যেন কাজ করছিল। বিকেলে ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম আমি লোকটার বুকে মাথা রেখে হাতে হাত রেখে শুয়ে আছি। মন ভরে দেখতে থাকলাম লোকটাকে। আহা, কি মায়া! যেন সারা জীবন এই বুকে মাথা রেখে থাকতে চাই আমি। এমন সময় ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার সময় পেল না। লজ্জায় লাল হয়ে গেলাম আমি। ওনার চোখে আমার চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম আমি। মাথা নিচু করে আছি আমি। আমার বউটা বুঝি লজ্জা পাচ্ছে? আচ্ছা, তাহলে এমন কিছু করতে হবে যেন বউটা লজ্জা পায়। ঢং। এখনো তো কিছুই করলাম না আন্টি। ছাড়ুন তো। ছাড়বো না। আমার কাজ আছে। আমাকে আদর করা ছাড়া অন্য কোনো কাজ নেই তোমার? এখন ছাড়ুন, পরে আদর করে দিব। সত্যি তো? তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই নজরে লুকিয়ে আছে আমার জন্য গভীর ভালোবাসা। আমি যেন হারিয়ে যাচ্ছি ওনার মাঝে। এমন দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে আমাদের মাঝে। আমি যেন লোকটাকে ভালোবেসে ফেলেছি। এখন আর উনি রাগ করে আগের মতো আচরণ করেন না। এখন ওনার বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না। ওনার অফিস থেকে ফিরতে দেরি হলে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। এমনভাবে চলে যায় 2 মাস। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। উনি 3 দিনের জন্য দেশের বাইরে গেছেন। ওনাকে অসুস্থতার কথা জানায়নি এখনো। শুধু শুধু চিন্তা করবে, তাই না বলাই ভালো। ডাক্তার আসেন আমাকে দেখতে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রেগনেন্ট, তাই এমন খারাপ লাগছে? এখন একটু এমন লাগবেই। খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছিল। আজ উনি পাশে থাকলে খুশিতে কোলে নিয়ে নাচতো। খুব মিস করছি ওনাকে। আজ খুব একা একা হচ্ছে নিজেকে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে আর রেস্টে থাকতে বলেছেন। বেশি দৌড়ঝাঁপ করা নিষেধ। এসব বলে চলে গেলেন ডাক্তার। উনি এই খবরটা শুনে খুব খুশি হবে। উনি কালকেই দেশে ফিরবেন। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে আমার। এই দিনটার জন্য ওনার এত অপেক্ষা। এসব ভাবতে ভাবতে ঘুম আর আসছে না। ঘুম আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিভাবে ওনাকে বলবো? আমি কিভাবে বললে উনি সারপ্রাইজড হবে? এসব ভাবতে ভাবতে ভোর হলো। আজ আমি নিজের হাতে ওনাকে রান্না করে খাওয়াবো। সকাল থেকে সব কাজ শুরু করতে হবে। মনের খুশিতে রান্না শুরু করে দিলাম। বাড়ির সবাই অনেক বাধা দিলেও আমি মানিনি। রান্নাবান্না শেষ করে ওনার আনা নীল রঙের শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আহা, আমি যেন নিজের প্রেমে পড়ে যাবো আজ। সারা বাড়িতে রঙিন রঙিন মোমবাতি জ্বালিয়ে রেখেছি। বিকেল হয়ে গেছে। আজ সারাদিন উনি আমাকে একবারও ফোন করেননি। হয়তো কাজে খুব ব্যস্ত ছিল তাই। এটা নিয়ে আর ভাবলাম না। ওনার আসার সময় হয়ে গেছে। নিজেকে খুব খুশি মনে হচ্ছে আজ। আমাদের পরিবারটা পরিপূর্ণ হতে চলেছে। ভাবতে ভাবতেই একটা ফোন আসলো। উনি হয়তো ফোন করেছেন। দৌড়ে গিয়ে ফোন ধরি আমি। আপনি কি মিসেস নীলা চৌধুরী? জি। পূর্ণ চৌধুরী কি হয় আপনার? আমার স্বামী। কি হয়েছে? আর আপনি কে? আপনি তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসুন। আমার স্বামীর কি হয়েছে? আপনি আসুন আগে। হ্যালো, আমার কথা শুনুন। কি হলো ওনার? বুকের ভেতর কেমন যেন লাগছে। দৌড়ে ছুটে গেলাম। যত সামনে এগোচ্ছি তত হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু একটা হয়েছে ওনার। আমি কি ওনাকে হারিয়ে ফেলেছি? না না, এসব কি ভাবছি আমি? ওনার কিচ্ছু হবে না।
হতে পারে না। ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাবতে ভাবতে ওনার কেবিনের সামনে চলে আসছি। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তার, ডাক্তার, আমার স্বামীর কি হয়েছে? উনি এখানে কেন? দেখুন মিসেস নীলা, আপনার স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা। রাস্তার কিছু লোক ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ওনার মোবাইল থেকে আপনার নাম্বার পেয়ে আমরা আপনাকে ফোন করেছি। এখন কেমন আছে? বাসায় নিয়ে যেতে পারবো ওনাকে? নো, ওনার এখনো জ্ঞান ফিরেনি, মাথায় আঘাত পেয়েছে। কিছু সময় পার না হলে আমরা কিছুই বলতে পারছি না। আমি একবার আমার স্বামীর কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন না, এতে পেশেন্টের সমস্যা হবে। ঠিক আছে বলেই চলে গেলাম ওনার কাছে। মুখে মাস্ক পরানো, অসহায়ের মতো পড়ে আছে। কিছুক্ষণে যেন শুকিয়ে গেছে লোকটা। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারছি ভালোবাসা কেমন হয়। ওনার থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে। নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে আমার। পাশে বসে আস্তে করে হাতটা ধরলাম। আমার একা থাকতে খুব কষ্ট হয়, আপনি বাসায় চলেন না। একা ঘুমাতে ভয় করে আমার। খুব অভিমান করে আছেন আমার সাথে, তাই না? আমি আর কখনো আপনার কথার বাইরে যাব না, আপনার রাগ তুলব না। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ওনার হাত আমার পেটে নিলাম। দেখুন, এটা আপনার গিফট, আপনার সন্তান। পছন্দ হয়নি গিফট? দয়া করে একবার তো কথা বলুন। ওনার বুকের উপর শুয়ে কান্নায় ভেঙে পড়লাম। কিছুক্ষণ পর ওনার হাত নড়ছে। আমি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার ভালো করে দেখলেন। এ তো পুরো মিরাক্কেল হয়ে গেল। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্তি। কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। 2-3 দিন পর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি বসে ওনার হাত ধরে কান্না শুরু করে দিলাম। এই কান্নায় সুখ মেশানো আছে। 9 মাস পর খুব কষ্ট হচ্ছে। উনি আমার হাত ধরে পাশে বসে আছেন। আমার প্রতিটি কষ্ট উনি অনুভব করছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে খুব। কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যাবে অপারেশন রুমে। আমি ভালো করে দেখছি মানুষটাকে। যদি কখনো না ফিরে আসি তবে এটাই যেন আমার শেষ দেখা। শুনুন, বলো। ভালোবাসি আপনাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। তোমার কিছু হবে না, দেখে নিও। তোমাকে বাঁচতে হবে আমার জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি সবার মুখে চিন্তার ছাপ। প্রায় 2 ঘন্টা পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হলো। ঠিক ওনার মতো। খুশির বাদ ছিল না। সবাই খুশি। উনি তো আনন্দে নাচানাচি করছে। সবাইকে দেখে আমিও খুশি। আর কিছুই চাই না আমার। জীবন চলতে থাকুক তার আপন গতিতে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে দুষ্টু মিষ্টি গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।